আসসালামু আলাইকুম। তো আজকের সেশনে আমরা এইচটিএমএল, সিএসএস, তারপরে হচ্ছে একটি ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে বুটস্ট্র্যাপ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপির মাধ্যমে আমাদের যে লাস্ট ল্যাব ক্লাসটা হয়েছে, তো সেই ল্যাব ক্লাসের উপরে স্যার যেসব বিষয়গুলো দেখাইছে, তো সেসব বিষয়গুলো আমরা একটু মানে ফুলফিল করার চেষ্টা করব। তো এইচটিএমএল তো আমরা জানি যে হচ্ছে এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস হচ্ছে আপনার ক্যাসকেডিং স্টাইল শিট, আর একটি ফুলফিল একটা ওয়েবসাইটকে তৈরি করার জন্য বেসিক্যালি এই ফ্রেমওয়ার্ক যেটা নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। তো বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, তো বুটস্ট্র্যাপটা মানে সবচেয়ে বেশি ফেমাস, তো সবাই বুটস্ট্র্যাপটা ইউজ করে। তো একটা ওয়েবসাইটে দ্রুততার সাথে তৈরি করার জন্য বেসিক্যালি ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয়। আর ফুল একটা ওয়েবসাইটকে ডাইনামিক করার জন্য বেসিক্যালি যে কোনো ধরনের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। তো আমরা যেহেতু স্যার আমাদেরকে পিএইচপির মাধ্যমে ওয়েবসাইটটা বিল্ড করে দেখাবেন, তো আমরা পিএইচপিটা আজকে দেখব। তো যে কোনো ধরনের একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য বেসিক্যালি সার্ভার ইউজ করতে হয়। তো অনেক সার্ভার আছে। তো এইখানে আমরা হচ্ছে সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় এবং আছে, তো সেটা হচ্ছে জ্যাম্প আর হইতেছে ওয়াম। তো জ্যাম্পের পূর্ণরূপ হইতেছে আপনার ক্রস প্ল্যাটফর্ম অ্যাপাচি মাইস্কিউল পিএইচপি অ্যান্ড পেরাল। তো এখানে যে এ এম ডাবল পিপি, তো এই এএমপিপিতেই বোঝাচ্ছে যে এতে হইতেছে অ্যাপাচি, আর হচ্ছে এমতে হচ্ছে মাইস্কিউল, আর পিপিতে হচ্ছে আপনার পিএইচপি আর হইতেছে পেরাল। আর ওয়াম ওয়ামটা হইতেছে উইন্ডোজ, অ্যাপাচি, মাইস্কিউল অ্যান্ড পিএইচপি। তো বেসিক্যালি এই দুইটা সার্ভারের মাধ্যমেই যে কোনো ধরনের হইতেছে প্রজেক্ট বা ইগুলা আছে সেগুলাকে রান করা যায়। তো এখন আমরা কিসের জন্য সার্ভার ইউজ করব, তারপরে সার্ভার ইনস্টলেশন করতে হয় কিভাবে, তারপরে বিভিন্ন ধরনের যে মডিউলগুলো আছে সেই সব মডিউলগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব ধীরে ধীরে। তো সবার প্রথমে আমরা যেহেতু একদম বেসিক, অনেকেই জাম, তারপর হইতেছে ওয়াম, সার্ভার কি ইনস্টলেশন করতে হয় কিভাবে, তো এইসব ব্যাপারগুলো সম্পর্কে একটা ধোঁয়াশা নলেজ থাকে। তো আমরা একদম বেসিক থেকে শুরু করি। তো আমার এইখানে ম্যান্ডেটরি সফটওয়্যার আছে। তো ম্যান্ডেটরি সফটওয়্যারের মধ্যে আমি জ্যামটা ডাউনলোড করে রাখছি, আর হচ্ছে ওয়াম আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমরা হচ্ছে যেহেতু স্যার জ্যামের কথা বলছে, তো আমরা জ্যাম ইনস্টলেশনটা দেখি। তো এটা সিম্পলি জাস্ট আপনার হইতেছে জ্যাম্প জ্যামটা লিখে ডাউনলোড, যদি ডাউনলোডের কথা লিখি এখানে, তো এখানে গুগলের থেকে আমরা একটা লিঙ্ক পাবো। হ্যাঁ, তো এই লিঙ্কে গেলে এখানে আপনার হচ্ছে এই জ্যাম্পের যে ভার্সনগুলো আছে আপনাদের কম্পিউটারের ভার্সন অনুযায়ী এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলেশন প্রসেসটা দেখাবো, কোনো সমস্যা নাই। তো আমি সবসময় প্রেফার করি যে সবচেয়ে লেটেস্ট যে ভার্সনটা আছে সেই ভার্সনটা ইউজ করার জন্য, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের যে মডিউল আছে, যেমন হচ্ছে পিএইচপির যে ভার্সন 8, হ্যাঁ, তো এই 8 ভার্সনটা এটা লেটেস্ট ওরা আপগ্রেড করছে, এবং কি এই যে ভার্সনটা আছে, হ্যাঁ, জ্যাম্পের, তো এইখানে আমরা হচ্ছে এটা পাইতেছি। কিন্তু অন্য অন্য আগের যে ভার্সনগুলো আছে এটাতে কিন্তু এটা নাই, ঠিক আছে। তো আরও বিভিন্ন ধরনের ফিচার আপগ্রেড ভার্সনটা ইউজ করলে আমাদের জন্য আর কি বেটার। তো আমি বেসিক্যালি এটা নামাইছি আপনাদের মেশিনে যেটা সাপোর্ট করে বা মেশিনে যেটা আপনাদের জন্য কমফোর্টেবল, তো সেটা আপনারা ডাউনলোড করে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে জাস্ট কীভাবে ইনস্টল করতে হয় আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এটা ক্লিক করার পরে আপনার এরকম একটা আসবে, তারপরে হচ্ছে জাস্ট সিম্পলি নেক্সট। আর এখানে আমরা হচ্ছে যে সার্ভারগুলো বেসিক্যালি আমরা চাচ্ছি, হ্যাঁ, তো মাস্ট ম্যান্ডেটরি পিএইচপি রান করানোর জন্য অ্যাপাচি সার্ভার, আর হচ্ছে মাইএসকিউএলটা বেসিক্যালি হচ্ছে ডাটাবেজের জন্য ইউজ করা হয়। তারপরে হচ্ছে ফাইল জিলাটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকলের একটা সিস্টেম, যেখানে আপনার যে কোনো ধরনের ফাইলকে কী করা যায়, আপলোড করা যায়। আর মার্কারি মেল সার্ভার, এটা তো এখানে লেখাই আছে, মার্কারিটা মেল সার্ভারের জন্য ব্যবহার করা হয়। আর এখানে নিচে কিছু অপশন আছে, যেমন পিএইচপি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে আমাদের আরেকজন মনে হয় জয়েন করছে, আমি জাস্ট একটু, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এখানে আপনার হচ্ছে যে জ্যাম সার্ভারটা আছে, হ্যাঁ, এই জ্যাম সার্ভারে এই ফিচারগুলো, এই মডিউলগুলো বেসিক্যালি তারা দিচ্ছে আমাদেরকে। তো আমরা যদি এখানে আমাদের সার্ভারটারে মানে বেশি
হেভি না করি তাহলে সেক্ষেত্রে আমরা এই মডিউলগুলোরে উঠিয়ে দিতে পারি, যেমন পেরালটা আমাদের দরকার নাই, তো সেক্ষেত্রে আমরা এটা উঠিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে এখানে আরও যেসব জিনিসগুলো আছে, যেমন আমাদের টমক্যাটটা দরকার নাই, হ্যাঁ। তারপরে হচ্ছে মেল সার্ভার, আমরা যেহেতু এখন বেসিক্যালি মেল সার্ভারটা ইউজ করতেছি না, এটা উঠিয়ে দিতে পারি বা থাকলেও কোনো সমস্যা নাই। তো এই কয়েকটা জিনিস বেসিক্যালি দেওয়া থাকে এখানে, তো আমরা জাস্ট এই কয়েকটা জিনিস একটু দেখে শুনে যদি স্টার্ট আপ করি, সেট আপটা কমপ্লিট করি, তাহলে আমাদের জন্য আর কি সার্ভারটা রেডি করে দিবে এই সার্ভিসটা। তো এটা ইনস্টলেশন প্রসেসটা কোথায় করা হবে সেটার এখানে ডিরেক্টরিটা দেখানো হচ্ছে এখানে। তো এখানে জ্যাম সি ড্রাইভে আমরা বেসিক্যালি ইনস্টল করব। আচ্ছা, তো এখানে আমরা এটা সি ড্রাইভে ইনস্টল করব, ঠিক আছে। তো সি ড্রাইভে ইনস্টল করলে জাস্ট নেক্সট, তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজ আমরা এটা ইনস্টল করতে চাচ্ছি, ইংলিশ দেওয়া আছে, তো আমরা ইংলিশটাই করি। তারপরে হচ্ছে এইখানে লার্ন মোরের জন্য আচ্ছা, একটু মাইক্রোফোনটা মনে হয় মিউট করে রাখলে ভালো হয়। আচ্ছা, তো এইখানে আপনার হচ্ছে লার্ন মোরে, এইখানে আমি যখন নেক্সট দিব, তো লার্ন মোর ওদের ওয়েবসাইট, অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তারা আমাকে ডিরেক্টলি নিয়ে যাবে। তো আমি এটা জাস্ট উঠিয়ে দিতেছি, দরকার নাই, নেক্সট, তারপরে হচ্ছে নেক্সট। আচ্ছা, তো ইনস্টলেশনের জন্য তারা কিছু সময় নেবে, তো ইনস্টলেশনটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে হয়ে যাক। আর হইতেছে আরেকটা ব্যাপার, আপনার যে কোনো ধরনের প্রজেক্ট করেন বা যে কোনো ধরনের কাজ করেন, সেটার জন্য আমাদের একটা সার্ভার, তারপরে হইতেছে একটা টেক্সট এডিটর, আর হচ্ছে আমাদের মেশিন, ঠিক আছে। তো এই তিনটা জিনিস থাকলে আমরা মানে রেডি টু গো, আমরা আমাদের যে কোনো ধরনের প্রজেক্টকে কি করতে পারবো, রান করতে পারবো। তো আমি বেসিক্যালি ভিজুয়াল স্টুডিও, কোড স্টুডিওটা ইউজ করতেছি। তো অনেক ধরনের হইতেছে কোড এডিটর আছে, তো যেমন নোটপ্যাড প্লাস প্লাস আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে সাবলাইম আছে, সাবলাইম টেক্সট এডিটর আছে, তারপরে হইতেছে ব্র্যাকেট আছে। তো আপনারা যে কোনো একটা টেক্সট এডিটর আপনাদের যেটা কমফোর্ট ফিল করেন, যে কোনো ধরনের একটা টেক্সট এডিটর ডাউনলোড করে জাস্ট সিম্পলি সেট আপ করে তারপরে হইতেছে প্রজেক্ট দিয়া ওই কোড দিয়া আপনারা হচ্ছে ওটা রান করতে পারেন। তো আমার কাছে আমি ভিজুয়াল স্টুডিওটা হচ্ছে কোড এডিটরটা আমি প্রেফার করি, আমার জন্য এটা প্রেফারেবল, তো আমি এটা ইনস্টল করে রাখছি। আচ্ছা, তো এখন আমরা বেসিক সার্ভার ইনস্টলেশনটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা একটু জেনে নেই যে HTML আমরা আসলে ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি কি জিনিস আসলে আমাদের ম্যান্ডেটরি বা লাগতেছে। তো HTML এ যেটা দেখা যাচ্ছে যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা প্রত্যেকটা ওয়েবসাইট যে দেখি, হ্যাঁ, সেই প্রত্যেকটা ওয়েবসাইট বেসিক্যালি কিন্তু আপনার HTML এর যে স্কেলিটনটা আছে সেই স্কেলিটনটা HTML এর মাধ্যমে করতে হয়। যেমন আমি এইখানে যদি সাপোজ এইখানে যদি যাই, এই টেক্সট এডিটরের যে ওয়েবসাইটটা আছে এখানে যদি যাই, তাহলে এখানে আমরা এটা কি দেখতে পারতেছি যে এইখানে আমরা হইতেছে বিভিন্ন ধরনের টেক্সট দেখতে পারতেছি, হ্যাঁ। তো এই যে টেক্সটটা যে দেখতে পারতেছি, এই টেক্সটটাই বেসিক্যালি HTML এর মাধ্যমে করতে হয়েছে। তো পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট আছে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু আপনার ওই স্ট্রাকচারটা কিন্তু সেম, HTML ম্যান্ডেটরি ইউজ করতেই হবে। আর এই ওয়েবসাইটটারে একটু সুন্দর এবং সাবলীল সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য বেসিক্যালি CSSটা ইউজ করা হয়, মানে ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে। তো এই CSSটারে আপনার সুন্দর করে রিপ্রেজেন্ট, মানে ওয়েবসাইটটারে ইউজারের কাছে যাতে জিনিসটা সুন্দর লাগে, হ্যাঁ, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, অ্যাট্রাকটিভ যাতে দেখা যায়, সেজন্য বেসিক্যালি CSSটা ইউজ করা হয়। আচ্ছা, তো আর পাশাপাশি আমরা বুটস্ট্র্যাপটা যদি বলি, বুটস্ট্র্যাপের কথা বলি, তাহলে এটা ফ্রেমওয়ার্ক। তো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করব তখন আমরা বুটস্ট্র্যাপ নিয়ে একটু আলোচনা করব, আর পাশাপাশি তো PHP থাকবেই। আচ্ছা, তো আমার হচ্ছে আমি এইখানে সিম্পলি একটা ফোল্ডার তৈরি করি। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, হ্যাঁ। এই ফোল্ডারের মধ্যে আমাদের আসলে একটা HTML এর ফাইল তৈরি করতে হবে। তো HTML এর ফাইল তৈরি করার জন্য আপনার হচ্ছে index.html দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হয়ে গেছে। যখনই আমি এটা চেঞ্জ করে ফেলবো সাথে সাথে আমার ব্রাউজারের একটা আইকন আসবে। আরেকটা ব্যাপার সেটা হইতেছে আমার অনেক কম্পিউটারে দেখা যায় যে এক্সটেনশন যে টাইপটা আছে সেই এক্সটেনশন টাইপটা বেসিক্যালি এটা মানে নান করা থাকে। তো এক্সটেনশন টাইপটা নান যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা যে এইরকম আসতে পারে যে ডট
টিএক্সটি টিএক্সটি ঠিক আছে, এরকম আসতে পারে। তো এটা সিম্পলি আপনার হচ্ছে অপশনে যায়া তারপরে ভিউতে যায়া এখানে দেখবেন যে হাইড এক্সটেনশন ফর নান ফাইল টাইপস। তো এই এই যে বক্সটা আছে, এই বক্সটা যদি ক্লিক করা থাকে, বাই ডিফল্ট সবার কম্পিউটারে এটা ক্লিক করা থাকে। তো ক্লিক করা থাকলে আসলে কিভাবে আসবে, এই যে এরকম আসবে, ঠিক আছে। মানে আমার এক্সটেনশনের ডটের পরে যে ফাইলের যে টাইপটা আছে সেই টাইপটা সে কী করে দিবে, ওটা হাইড করে দিবে, ঠিক আছে। তো এটা হাইড করা থাকলে আমি কিন্তু এইচটিএমএল লিখলেও কিন্তু এটা টেক্সট ফাইলটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, তো এটা টেক্সট ফাইলটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এর জন্য আমার কি করতে হবে, অবশ্যই ভিউতে যায়া অপশনে যায়া আবার ভিউতে যায়া এই যে এখানে যে আপনার হচ্ছে এক্সটেনশন ফাইল টাইপটা আছে এটা কি করে দিতে হবে, এটা উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিলে তাহলে আমি কিন্তু আমার ফাইল টাইপটা যে এক্সটেনশন টাইপটা আছে সেই এক্সটেনশন টাইপটা দেখতে পারবো। আচ্ছা, তাহলে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়া আমি আমার এই যে এইচটিএমএল এর পেজটা আছে সেটা ক্রিয়েট করলাম। তো এটা হচ্ছে সবার প্রথমে ফার্স্ট আপনার হচ্ছে প্রসেস। তো তারপরে আমি যেটা বলছি যে আপনার হচ্ছে একটা টেক্সট এডিটর লাগবে। তো টেক্সট এডিটরের জন্য আমি যখন সাবলাইম বা হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিওটা সেট আপ করে ফেলবো, তো আমার রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন যে ওপেন উইথ সাবলাইম টেক্সট এডিটর অথবা ওপেন উইথ কোড, ঠিক আছে। তো এই দুইটা জিনিস থাকবে। তো এই দুইটা জিনিস থাকলে মনে করবেন যে না আপনার যে সফটওয়্যারটা আছে, যে টেক্সট এডিটরটা আছে, এটা সাকসেসফুলিভাবে ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, তারপরে এইখানে আমার হচ্ছে আমি যেহেতু টেক্সট এডিটর ভিজুয়াল কোড স্টুডিওটা প্রেফার করি, এটা দিয়ে আমি এটা হচ্ছে রান করাবো। তারপরে এটা বেসিক যেটা আমাদের লিখতে হয় এইচটিএমএল, হ্যাঁ। তো এইচটিএমএল এটা হচ্ছে আপনার হইতেছে ফার্স্ট যে মার্কআপ যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা। তো এখানে আমি একটা একটা করে সব কিছু এক্সপ্লেন করব, এখানে আসলে কিসের জন্য এই ব্যাপার মানে প্রত্যেকটা সিনট্যাক্স ইউজ করা হয়েছে। তো আমি যদি আমাদের স্লাইডে চলে যাই, তো এখানে সবার প্রথমে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই যে এইচটিএমএল এর কিন্তু ভার্সন আছে, হ্যাঁ। তো 1989 এর দিকে বেসিক্যালি প্রথম এইচটিএমএল এর এটা আপনার হচ্ছে আবিষ্কার করা হয়। তারপরে 91, 93 বিভিন্ন ভার্সনে এটা রান করা হয়েছিল, যেমন এইচটিএমএল ভার্সন 2.0, তারপরে 3.2, তারপর 4. তারপরে হইতেছে এইচটিএমএল 1.0, হ্যাঁ। তারপরে সর্বশেষ যেটা আছে এইচটিএমএল 5। তো লেটেস্ট W3C নামের একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালিডেটর আছে, যেখানে আপনার তারা রিকমেন্ড করে যে সবসময় মানে যে লেটেস্ট ভার্সন আছে সেই লেটেস্ট ভার্সনটা মানে ইউজ করা। তো আমরা যে কোডটা লিখতেছি, আমার যে এইগুলো সব কিছু লিখতেছি, তো এটার তো একটা মনে করেন অনুমোদন দেওয়া আছে, তাই না? যে আমি তো নিজে নিজে বলতে পারতেছি না যে আসলে আমার কোডটা স্ট্যান্ডার্ড। তো এই স্ট্যান্ডার্ডটার মাপকাঠি বেসিক্যালি কে করে, এই যে W3C নামের যে একটা সংস্থা আছে সেই সংস্থাটা করে, ঠিক আছে। তো আপনি যদি সিম্পলি জাস্ট এখানে যায় গুগলে যায় যদি লেখেন W3C, হ্যাঁ, তাহলে দেখতে পারবেন এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ, এইখানে তারা এই সংস্থাটা বেসিক্যালি আপনার হইতেছে তারা এই স্ট্যান্ডার্ডটা তাদের যে মানে রুলস আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেই অনুপাতে আমাদের আসলে ফলো করে সব কিছু করতে হয় এবং কি তারা এটার স্ট্যান্ডার্ডটা মাপকাঠিটা মাপে। আচ্ছা, তো বেসিক্যালি HTML 5 এর যে কোডটা আছে সেই 5 এর কোডটা আপনার হচ্ছে লিখতে হয় ডকুমেন্ট টাইপ দিয়ে, হ্যাঁ। তো আসলে আমি কি লিখতেছি, তো এটার জন্য বেসিক্যালি আপনার ডকুমেন্ট টাইপটা লিখতে হয়, যে আসলে আমার ডকুমেন্ট টাইপটা হচ্ছে HTML। তারপরে হচ্ছে এই যে এখানে যে এক্সট্রা একটা স্পেস দেখতেছেন LANG, ল্যাং, এই ল্যাংটার মানে হইতেছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এই ল্যাংটা হইতেছে একটা অ্যাট্রিবিউট, এটার একটা অ্যাট্রিবিউট বলে, অর্থাৎ সহকারী কোনো ধরনের একটা টেক্সটে আপনি যখন হইতেছে কোনো একটা HTML এর মধ্যে কোনো একটা ট্যাগ ইউজ করবেন, সেক্ষেত্রে যদি আমি কোনো একটা অ্যাট্রিবিউট ইউজ করি, তো এই অ্যাট্রিবিউটটা হইতেছে সহকারী, মানে এক্সট্রা একটা ফিচার আমাকে সে প্রদান করবে। তো এখানে আমি যে LANGটা লিখছি এটার মানে হইতেছে ল্যাঙ্গুয়েজ, আর আমার এই ডকুমেন্ট টাইপটা হইতেছে বেসিক্যালি EN মানে ইংলিশ, ঠিক আছে। তারপরে বেসিক্যালি এখানে দেওয়া থাকবে হেড এবং বডি, হ্যাঁ, হেড এবং বডি দেওয়া থাকবে। হেডের মধ্যে বেসিক্যালি আপনার মেটা ট্যাগ থাকে, আর হচ্ছে টাইটেল থাকে, এবং কি বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ থাকে, হ্যাঁ। যেমন আপনার হচ্ছে জাভা স্ক্রিপ্টের স্ক্রিপ্টগুলো এখানে লিঙ্ক করা যায়, বা CSS এর যে স্ক্রিপ্টগুলো আছে এটা লিঙ্ক করা যাইতে পারে। তো এখানে মেটা ক্যারেক্টারটা, এখানে এই কয়েকটা জিনিস কিন্তু ম্যান্ডেটরি সব ওয়েবসাইটে এবং সব জায়গায়, কিন্তু এই জিনিসটা মানে অ্যাপ্লিকেবল সব জায়গায়, এটা কিন্তু ইউজ করতেই হবে, মাস্ট বি,
হ্যাঁ, তো যেহেতু এটা মাস্ট বি ইউজ করতে হবে, সেজন্য আমাদের অবশ্যই এই জিনিসগুলো আসলে জানা থাকা দরকার যে কেন আমরা এটা ব্যবহার করতেছি। যেমন মেটা ক্যারেক্টার সেট UTF-8, তো UTF-8 এটার মানে হইতেছে এটা ক্যারেক্টার সেট ইনকোডিং বলা হয়। ক্যারেক্টার সেট ইনকোডিং মানে হইতেছে মেটা ক্যারেক্টার সেট, অর্থাৎ আপনি এই ক্যারেক্টার সেটটা যদি ব্যবহার করেন তাহলে বিশ্বের যেসব দেশগুলো আছে, শুধু আমরা তো এখানে বাংলা ভাষাভাষী যারা আছে বাংলাতে ইউজ করতেছি, তো অন্য অন্য যেসব দেশ আছে ওই সব দেশে যদি কোনো বাই চান্স তারা যদি ওই সাইটটা ভিজিট করে, সেক্ষেত্রে যদি কোনো ধরনের যে ইগুলা আছে, হ্যাঁ, কি বলে এটাকে, যে বিভিন্ন ধরনের যে আপনার হইতেছে আইকনগুলো আছে বা বিভিন্ন ধরনের যে ক্যারেক্টার সেটগুলো আছে, সেই ক্যারেক্টার সেটে কোনো ধরনের যদি প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে যে এইরকম একটা ইস্যু আসে। হ্যাঁ, তো এরকম একটা ইস্যু আসে যার কারণে আমরা এই UTF ক্যারেক্টার সেটটা ইউজ করি। তো এই ক্যারেক্টার সেটটা ইউজ করাটা একটা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হইতেছে মেটা মেটা ম্যাটার মধ্যে আরেকটা হচ্ছে XU কম্প্যাটেবল IE মানে ইন্টারনেট এক্সপ্লোরার এজ, অর্থাৎ আপনার হইতেছে এই যে এখানে আমাদের যে আরেকটা ব্রাউজার আছে, এই ব্রাউজারের জন্য কম্প্যাটেবল করার জন্য এইটুকু লেখা হয়। আর হচ্ছে মেটা ভিউপোর্ট, এই মেটা ভিউপোর্টটা কিন্তু মাস্ট ম্যান্ডেটরি, এগুলো প্রত্যেকটাই ম্যান্ডেটরি। কিন্তু এই মেটা ভিউপোর্টটা আমরা যখন কোনো একটা ওয়েবসাইট করি, সেই ওয়েবসাইটে আমাদের বিভিন্ন ডিভাইসে কিন্তু আমরা সাইটটা কিন্তু ভিউ করি, ঠিক আছে, ভিজিটররা ওটা দেখে। যেমন আমার হইতেছে এখন ডেস্কটপ থেকে আমি এটা দেখতেছি, তারপরে হচ্ছে এই সাইটটা যদি আমরা একটু যাই, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু মোবাইলেও কোনো ইউজার এটা ভিউ করতে পারে, তারপরে হচ্ছে আপনার ট্যাবলেট লেআউটেও কিন্তু ভিউ করতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার হইতেছে আরও স্মল যেসব ডিভাইসগুলো আছে সেই সব ডিভাইসেও কিন্তু তারা এটা এখানে আসতে পারে। তো সেক্ষেত্রে এইখানে আপনার সিম্পলি জাস্ট এই যে এখানে যে ডিভাইসের যে অপশনটা আছে, এখানে যাইয়া আমি যে রেসপন্সিভ মোডের যদি ভিউতে যাই, তো এখানে আমি যেসব ভিউতে ভিউ করতেছি, এই যে দেখেন আমি বিভিন্ন আমার যে স্ক্রিন সাইজ আছে সেই স্ক্রিন সাইজ অনুপাতে আমি যখন এটারে কমাইতেছি বাড়াইতেছি, অটোমেটিক্যালি কিন্তু টেক্সটটা কী করতেছে, রেসপন্স করতেছে। তো রেসপন্স করার কারণে আমার যেসব ডিভাইস আছে সেই সব ডিভাইসের অনুপাতে এটা কিন্তু কি অপটিমাল হয়ে যাইতেছে। তো এই যে অপটিমালের যে ব্যাপারটা, এই অপটিমালের ব্যাপারটা বেসিক্যালি রেসপন্সিভনেস, ঠিক আছে। তো এই রেসপন্সিভনেসটা আপনার হচ্ছে রেসপন্সিভের মাধ্যমে মিডিয়া কোয়ারির মাধ্যমে লিখতে হয়। আর এই যে ভিউপোর্টের কথাটা যে বললাম, এই ভিউপোর্টটা যদি না ইউজ করেন তাহলে সেক্ষেত্রে সে কী করে না, ইনিশিয়াল স্কেল অনুযায়ী যে জুমিং পয়েন্ট আছে সেই জুমিং পয়েন্টটা ডিসেবল করে রাখে। আচ্ছা, সমস্যা নাই, আমি এটার একটা এক্সাম্পল দিব কিছুক্ষণ পরে, তারপরে আমি আরেকটু আগাই। যেমন টাইটেল, তো টাইটেলটা বেসিক্যালি আমি এটা জাস্ট একটু ব্রাউজারে ওপেন করি। আচ্ছা, তো এখানে যে টাইটেলটা দেখতেছেন যেমন ডকুমেন্ট, হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের ওই টাইটেলটা ইউজ করার কারণে আসতেছে। তো এখানে আমি যদি এখানে লিখতাম যে ওয়েব ডিজাইন, দেখেন এখন কিন্তু এটা কি হয়ে গেছে, ওয়েব ডিজাইনের এটা টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আপনার এখানে যে ট্যাগটা আছে, হ্যাঁ, এই ট্যাগটা কিন্তু আপনার ওই টাইটেলটা চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তো হেডারের মধ্যে এই কয়েকটা জিনিস ম্যান্ডেটরি, এই কয়েকটা জিনিস আপনারা হইতেছে একটু করে নেবেন। এই পর্যন্ত আমি যতটুকু বললাম, এর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? একটু রেসপন্স করলে ভালো হয়। এই ম্যান্ডেটরি জিনিসগুলো কি আমাদের লিখে নিতে হবে না অটোমেটিক আসে? এর মধ্যে যে ম্যান্ডেটরি জিনিস, হ্যাঁ, এগুলা প্রত্যেকটা জিনিসই লিখে নিতে হবে। এটা তো আসলে মানে আমি তো আপনার হচ্ছে প্রফেশনালভাবে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতেছি, তো এখানে আমি কিছু শর্টকাট ইউজ করি। যেমন এখানে HTML5 লিখলে আমি অটোমেটিক্যালি এটা মানে আমাকে জেনারেট করে দিতেছে, ঠিক আছে। তো যারা বিগিনার লেভেলে আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো একটু মানে মুখস্থ করে রাখবেন। আর মুখস্থ কিসের জন্য লিখতেছেন সেটা তো একটু ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, ওকে, গ্রেট। আর আমরা যদি যেমন আমি ইউজ করি নোটপ্যাড প্লাস প্লাস, হ্যাঁ, কোনো সমস্যা নাই, নোটপ্যাড প্লাস প্লাস, হ্যাঁ বলেন। এগুলি কি এখানে লিখে নিতে হবে হেডে? হ্যাঁ, অবশ্যই লিখে নিতে হবে। এখন আপনার হচ্ছে এগুলি নিজে আসবে না? না, নিজে আসবে না, এটা হইতাছে একটা প্লাগইন, ইমিট নামের হচ্ছে একটা প্লাগইন আছে। তো এই প্লাগইনটা ইউজ করলে অনেক কিছু আছে অটোমেটিক্যালি, যেমন আমরা যারা প্রফেশনালভাবে কাজ করি তাদের হচ্ছে অনেক ফাস্ট কোড করতে হয়, ঠিক আছে। যেমন আমি একটু যদি ডেমো দেই, তো যারা বিগিনার লেভেলে আছেন তাদের অবশ্যই কিন্তু কি করতে হবে, এই যে এগুলা বুঝে শুনে তারপরে যত কোড করবেন তত জিনিসটা মাথায় থাকবে। ফার্স্টে আপনি যদি মনে করেন শর্টকাট ওয়েতে আগান তাহলে কিন্তু প্রপারভাবে আপনারা হচ্ছে এটা শিখতে পারবেন না, ঠিক আছে।
যদি হ্যাঁ শেখার ঠিক। উদ্দেশ্য থাকে। যেমন এই যে আমি কতটুকু কোড করে ফেললাম, এটা কিন্তু অনেক দ্রুততার সাথে করে ফেলছি, তাই না? তো হ্যাঁ এটার জন্য বেসিক্যালি আমি হতেছে একটা প্লাগইন ইউজ করি। তো এই প্লাগইনটা হচ্ছে আমাকে দ্রুততার সাথে কোড করার জন্য সহায়তা করে। কিন্তু এগুলো কিন্তু আমি ওই ম্যানুয়ালি ভাবে লিখতে গেলে আমার অনেক সময় লাগবে। কিন্তু যারা আচ্ছা, বিগিনার তাদের কিন্তু হচ্ছে একটু লিখে লিখেই করতে হবে। আমি এটা প্রেফার করি। আচ্ছা, এটা তারপরে প্লাগইনটার নাম কি বললেন না? এটা হচ্ছে ইমিট নামের হচ্ছে একটা প্লাগইন আছে। আচ্ছা, ইমিট, সরি। হ্যাঁ ঠিক আছে। এই যে এটা, ওকে। ঠিক আছে? ইমিটেড, ইমিট, ইমিট। এটা আসলে বিভিন্ন ধরনের, যেমন আপনার হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাসেও কিন্তু আছে, ঠিক আছে? মানে প্রত্যেকটা আচ্ছা, ইয়ের মধ্যেই কিন্তু এটা থাকে। তো এই প্লাগইনটা আচ্ছা, সিম্পলি ইনস্টল করলেই তারপরে হচ্ছে আপনি শর্ট কোডের মাধ্যমে ওই কোডগুলার ইমপ্লিমেন্ট করতে পারবেন। আচ্ছা, ওকে, আমি একটু আগাই। আচ্ছা, তো আচ্ছা, এখানে আচ্ছা। আমার টাইটেলটা যেটা ছিল, তো টাইটেলটা আমি একটু চেঞ্জ করি। ওয়েব ডিজাইন। আচ্ছা, তারপরে আমি একটু বডির মধ্যে আসি। হেডের ব্যাপারটা তো ক্লিয়ার হয়েছে সবার কাছে, তাই না? আচ্ছা, তো হেডের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আমি একটু বডির মধ্যে আসি। তো বডির মধ্যে এইখানে আপনার হচ্ছে, তো আমাদের হেডিং ট্যাগ আছে। হেডিং ট্যাগগুলো হচ্ছে H1 থেকে শুরু করে আমাদের হইতেছে H5 পর্যন্ত হেডিং ট্যাগ আছে, ঠিক আছে? যেমন দিস ইজ হেডিং 1 ট্যাগ। আমি একটু জাস্ট আউটপুট দেখিয়ে দেই। 1 2 3 5 5 6 6। আচ্ছা, তো এটার আমি যদি আউটপুটটা এখন একটু দেখি ব্রাউজারে যেয়ে, তো এখানে দেখতে পারবো যে এরকম। তো প্রত্যেকটা আপনার হচ্ছে এগুলা প্রত্যেকটারে কি বলে, হেডিং ট্যাগ বলে। তো এই প্রত্যেকটা হেডিং ট্যাগের মধ্যে আপনি দেখতে পারবেন যে ইন বিল্ড ভাবে এখানে আপনার হইতেছে H1 এর যে আপনার হইতেছে যে প্রপার্টিগুলো আছে, সেই প্রপার্টিগুলো কিন্তু অটোমেটিক্যালি আইসা পড়ছে। অর্থাৎ এই যে এগুলার প্রত্যেকটা কিন্তু সিএসএস কোড বলে। তো এই সিএসএস কোডটা আপনার H1 ট্যাগের মধ্যে বাই ডিফল্ট বিল্ড ইন দেওয়া থাকে। যেমন ডিসপ্লে ব্লক, তারপরে হইতেছে ফ্রন্ট সাইজ 2EM, মার্জিন ব্লক স্টার আছে, তারপরে এগুলা কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে, প্রত্যেকটার মধ্যেই আপনার দেওয়া আছে। তো H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ ইউজ করা হয়। তো এই হেডিং ট্যাগগুলো আমাদের বিভিন্ন যেসব ফর্ম আছে বা একটা ওয়েবসাইটে যেসব টাইটেলগুলো ইউজ করতে হয়, কোন জায়গায় কোন জিনিসটা লাগে, তো সেক্ষেত্রে আপনার হইতেছে এই ট্যাগগুলো ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তো আসলে HTML CSS ভাই, তারপরে, হ্যাঁ এটা আপনি কি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছেন না কি ইউজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি। ও টেক্সট আচ্ছা, টেক্সট এটা এডিটর। দিয়ে ইউজ করলেও তো হবে তাই না? হ্যাঁ, যে কোনো টেক্সট এডিটর তুমি চাইলে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। সাবলাইম আছে, তারপরে হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস আছে, হ্যাঁ ব্র্যাকেট আছে, যার যেটা পছন্দ। না, আমার এটাই ডাউনলোড করা আছে, আমি এটা দিয়ে করব তাহলে। আচ্ছা, ওকে। তারপরে হইতেছে আসলে যেটা বলতেছিলাম, HTML এর মধ্যে অনেক কিছু আছে। তো বেসিক যেসব ব্যাপারগুলো না জানলেই নয়, আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করি, কারণ এটা কি রেকর্ড করা হইতেছে না? হ্যাঁ, আমি এটা রেকর্ড করে রাখতেছি। তা রেকর্ড করে রাখেন, হ্যাঁ আচ্ছা রেকর্ড করে রাখলে ভালো হবে। আচ্ছা, তারপরে প্যারাগ্রাফ নামের হইতেছে একটা টেক্সট আছে, হ্যাঁ। তো এই প্যারাগ্রাফ নামের টেক্সটটা ইউজ করলে আপনার হচ্ছে মানে নাম শুনেই বোঝা যাইতেছে পি ফর প্যারাগ্রাফ। তো এখানে আপনার হইতেছে যেমন বিভিন্ন ধরনের যে ডিসক্রিপশন আছে, বিভিন্ন টেক্সটের যে ডিসক্রিপশনে, সেই টেক্সটের ডিসক্রিপশন অনুযায়ী আমরা প্যারাগ্রাফ টেক্সটটা ইউজ করি HTML এর মধ্যে। তো এটার আউটপুটটা দেখলে কিছুটা এইরকম দেখা যাবে আর কি। তারপরে হইতেছে আমরা চাইলে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি। যেমন অ্যাঙ্কর ট্যাগটা কি, এখানে যেমন আমি লিখলাম ফেসবুক, তারপরে হচ্ছে ইউটিউব। এখন এটা এই যে এখানে যে আমার লিঙ্কটা আছে, লিঙ্কটা হয়ে গেছে, এটা অ্যাঙ্কর ট্যাগের জন্য লিঙ্কটা হয়ে গেছে। এখন আমি যদি এটার মধ্যে ইউআরএলটা দিতে চাই, তাহলে সেক্ষেত্রে HREF মানে কি, HREF মানে হাইপার রেফারেন্স, ঠিক আছে? কোনো একটা কিছু রেফারেন্সকে বোঝানো হয়। যেমন আমি এটার যদি রেফারেন্সটা বোঝাই, যেমন https facebook.com, ঠিক আছে? তারপরে হচ্ছে https
youtube.com। আচ্ছা, তো এখন আমি যদি এটারে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার লিঙ্ক হয়ে গেছে, নিচে আমার লিঙ্কটা আসতেছে। আমি যদি এটারে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমার কি এই যে ফেসবুকে কিন্তু নিয়ে যেতেছে, ঠিক আছে। তারপরে আমি হচ্ছে এই ইউটিউবে যদি লেখাগুলো আর ক্লিক একটু করি, বড় বড় দেন, খুব ছোট দেখা যাচ্ছে এই লেখাগুলো। এই লেখা না, এই জি ভিজুয়াল স্টুডিও কোডের লেখা এখন ঠিক আছে? না, কোড না, হ্যাঁ এখন তো ঠিক আছে, কিন্তু এর আগে এর পরে যে পৃষ্ঠা গেছেন সেটা এই মানে ব্রাউজারের কথা এই যে বলতেছেন? জি 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 আচ্ছা আচ্ছা অনেক আচ্ছা ছোট লেখা। আচ্ছা, অনেক ছোট লেখা। এটার আসলে স্টাইলাইজিং আমরা যদি এখানে সিএসএস কোডটা অ্যাড করি তাহলে এটার টেক্সটটা চাইলে বড় করা যায়। যেমন ফন্ট সাইজ আমি মনে করেন হচ্ছে 30 পিক্সেল যদি দেই। আচ্ছা বাপু ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা, এই এখন যে ঠিক আছে। জ্যাম সার্ভার, এটা কিসের কাজে লাগবে? মানে আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে করলাম, কিন্তু মানে ওইটা কিসের কাজে লাগবে আমি এটা বুঝতেছি না। ওইটা নিয়ে কিছুক্ষণ আগে আমি এটা ব্রিফ করছি। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, সমস্যা নাই। রেকর্ডে দেখে নিও না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আচ্ছা, তো এই যে এখানে আমি ফ্রন্ট সাইজটা বাড়ায় দিছি। তো আমি যেহেতু হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। সিএসএসটা যেহেতু এখনো মানে অ্যাপ্লাই করি নাই, সেক্ষেত্রে আমি চাচ্ছি যে সিএসএসটা যখন অ্যাপ্লাই করি তখন এই মানে সব কিছু এখানে দেখাই। তো আপাতত জাস্ট আমরা মার্কআপটা দেখি। তো আমি যেটা করতেছি এটার এইচটিএমএল এর মাধ্যমে মার্কআপ বলা হয়, ঠিক আছে। তো এরপর আমি একটু আগাই দেখি। আচ্ছা, এইচটিএমএল এর মধ্যে আমরা কিন্তু ইমেজ অ্যাড করতে পারি, ঠিক আছে। তো ইমেজটা কিভাবে অ্যাড করা যায়, তো জাস্ট আইএমজি দিয়া আপনার হইতেছে তার এগুলা প্রত্যেকটাই কিন্তু আপনার হচ্ছে এটারে কি বলে, আপনার অ্যাট্রিবিউট বলে। হ্যাঁ, মেইন হচ্ছে ট্যাগ, এই এটারে ফুলটারে বলবে ট্যাগ, আর পাশে যে অপশনটা দেখতেছেন এটারে বলবে অ্যাট্রিবিউট। যেমন ইমেজের মধ্যে আমি এটা দিছি কি, এটা হইতেছে আপনার ফুলটা হইতেছে ট্যাগ, এটারে ট্যাগ বলা হয়। আর এসআরসি তারপরে হইতেছে এএলটি, এই দুইটারে কি বলা যাবে, অ্যাট্রিবিউট বলা যাবে। তো প্রত্যেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ওটার সহকারী কোনো একটা অল্টারনেটিভ কাজ করার জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন এই যে আমি এটা কিন্তু ইউজ করছি, H1টা ইউজ করছি, এটা ফুলটা কি ট্যাগ, ঠিক আছে। তো এটার পাশে যদি আমি মনে করেন এখন সাপোজ দিয়ে দেই যে স্টাইল, যেমন ফ্রন্ট সাইজ এত পিক্সেল, এই যে এটা ফ্রন্ট সাইজটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই যে এখানে আমি যে স্টাইলটা লিখলাম, তো এই স্টাইলের এই জিনিসটুকুই হইতেছে অ্যাট্রিবিউট। তো আমি সিএসএস যখন অ্যাপ্লাই করব তখন এগুলো নিয়ে ফুলফিলভাবে ডিসক্রাইব করব। আচ্ছা, তারপরে এখন আমি ইমেজ নিয়ে বলতেছিলাম। তো আমরা যে কোনো ধরনের একটা ইমেজ জাস্ট ইনসার্ট করি, যে হচ্ছে জাস্ট আমি একটা ডেমো ইমেজ নিয়ে আসি। যেমন ওই পিএইচপির আমি এই ইমেজটা এখানে আমি নিয়ে আসলাম। আচ্ছা, তো এই যে ইমেজটা যে আনছি, হ্যাঁ, এই ইমেজটা আমি কিভাবে অ্যাড করতে পারি, তো এটা মানে সিম্পলি আমি যদি এখানে কাউকে কল করি, সাপোজ আমি যদি কাউকে ডাকি বা আমাকে কেউ যদি ডাকে, তাহলে আমার নাম ধরে ডাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি রেসপন্স করব, তাই না। তো ঠিক ইমেজের ক্ষেত্রে যদি আমার হইতেছে ইমেজটারে আমি কল করাইতে চাই, মানে রেসপন্স করাইতে চাই, ব্রাউজারে যদি তাকে ভিজিবল করাইতে চাই, তাহলে সেক্ষেত্রে ইমেজের যে নামটা আছে ফুল নামটা কিন্তু ওই সোর্সের মধ্যে ওইখানে দিতে হবে। যেমন ডাউনলোড ডট পিএনজি, এটা যদি ডাউনলোড ডট পিএনজি না থাকে, যদি ওয়ান ডট পিএনজি থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি এইখানে যে এসআরসি আছে, মানে এটা এসআরসি মানে সোর্স বলা হয়। তো এই এসআরসিটা আমি যদি এখানে অ্যাপ্লাই করে ফেলি, তাহলে আমার এটা সেভ করে আমি ব্রাউজারে যদি আইসা এটা রিলোড দেই, তাহলে সেক্ষেত্রে যে ইমেজটা কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো এখন আরেকটা কথা আছে, আমি এখানে আরেকটা জিনিস ইনক্লুড করতে চাই। এটা যদি আমার কোনো একটা ফোল্ডারের মধ্যে থাকতো, যেমন আইএমজি নামের কোনো একটা ফোল্ডারের মধ্যে যদি এই ইমেজটা থাকতো, তাহলে সেক্ষেত্রে কি হইতো, সেক্ষেত্রে কিন্তু আমার এটার সোর্স ফাইলটা কিন্তু পাইতো না। আমি যদি এখন রিলোড দেই, সেক্ষেত্রে কিন্তু এটা ব্রেক হয়ে গেছে, এটা কিন্তু পাচ্ছে না, তাই না। আচ্ছা, তো এখন এটা কিন্তু পাচ্ছে না। তো এখন আমি এটারে যদি পাওয়াইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার একটা ডিরেক্টরি অ্যাড হয়েছে ওইখানে। তো এই ডিরেক্টরিটার নাম কি, আইএমজি। তো এখন আইএমজির পরে আমার কি আছে, ইমেজ আছে। এখন আমি যদি এটারে রিলোড দেই, তাহলে সেক্ষেত্রে যে ইমেজটা কিন্তু আইসা পড়ছে। এখন এটার ভিতরে যদি আমার আরেকটা ডিরেক্টরি থাকতো, সাপোজ আরেকটা যদি ফোল্ডার থাকতো, যেমন ডেমো, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হইতো, এখানে কিন্তু আরেকটা ফোল্ডারের নাম আমার অবশ্যই দিয়ে দিতে হইতো, যেমন ডেমো, তারপরে ব্যাকস্ল্যাশ, তারপরে হচ্ছে ওয়ান ডট পিএনজি। আচ্ছা, তো এএলটি মানে অল্টারনেটিভ টেক্সট। এই এএলটির কাজটা কি আমি একটু পরে বলতেছি, তার আগে দেখাই। এই যে
আমি রিলোড দিছি, এখন কিন্তু ইমেজটা কিন্তু সেই আগের অবস্থায় আছে। আমি যদি এখানে ডেমো ফোল্ডারটা যদি ইউজ না করতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হইতো না, তাই না? এই যে ব্রেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমি ডেমোটা রাখি। আচ্ছা, এখন এএলটি নিয়ে বলি। এএলটি মিন্স অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে? বাই চান্স যদি আমার এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা যদি এখানে মানে ব্রেক করে বা ইমেজটা যদি না পায়, তাহলে সেক্ষেত্রে অল্টারনেটিভ টেক্সটটা এখানে শো করবে, যেমন দিস ইজ অল্টারনেটিভ টেক্সট। এখন যদি আমি ব্রাউজারে এসে রিলোড দেই, সেক্ষেত্রে আমার ইমেজটা কিন্তু আমার ঠিকঠাক মতো পাইতেছে। হ্যাঁ, আমি যদি এটা এখন ব্রেক করে দেই, যদি ইমেজটা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে সেক্ষেত্রে যে ইমেজটা ব্রেক হয়েছে এবং এখানে বলতেছে যে দিস ইজ ইউর অল্টারনেটিভ টেক্সট। অর্থাৎ কোনো একটা ইমেজের আমার ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে, ওয়েব ব্রাউজার ইজ ওয়ান কাইন্ড অফ রোবট, ঠিক আছে? তো ওই ওয়ান কাইন্ড অফ রোবটটা আমার বুঝা দিতে হবে, ওরে কিন্তু সব কিছু আমার ইনস্ট্রাকশন করে ফলো আপ করে দিতে হবে যে আমি এটা ইমেজ ইউজ করতেছি, এই ইমেজের নাম হইতেছে এইটা, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসই আমার কিন্তু বইলা দিতে হবে। সে কিন্তু অটোমেটিক্যালি, সে কিন্তু এআই না যে তাকে আমি বইলা দিলাম সে অটোমেটিক্যালি কিন্তু বুঝা নেবে, ব্যাপারটা কিন্তু তা না। এর জন্য প্রত্যেকটা জিনিসই আমাকে ম্যানুয়ালভাবে বলে দিতে হবে যে এটা একটা ইমেজ, ঠিক আছে, কিন্তু এই ইমেজটার নাম কি, যে পিএইচপি ল্যাঙ্গুয়েজ। তো আমি এটা হইতেছে আমার ইমেজটা পাইলে সেক্ষেত্রে অল্টারনেটিভ টেক্সটটা হিসাবে যখন আমার গুগলে সাইটটা হবে, ডোমেন বা হোস্টিংয়ে এটা করা হবে, আপলোড করা হবে, সেক্ষেত্রে গুগলে যখন গুগলিং করা হয়, হ্যাঁ, সার্চ করা হয়, তখন সেক্ষেত্রে পিএইচপি এই যে অল্টারনেটিভ যে টেক্সট আছে এই নামে যদি সার্চ করা হয়, সেক্ষেত্রে ওই সাজেশনটা বা সার্চ ইঞ্জিনে এটা আসতে সহায়তা করে। এটা হইতেছে এসইওর একটা অল্টারনেটিভ টেকনিক। আচ্ছা, তারপরে আমি আরেকটু আগাই। তো বিআর মিন্স ব্রেক। হ্যাঁ, তো ব্রেক হচ্ছে আমার হইতেছে কোনো একটা পেজে নতুন একটা লাইন করার জন্য, দেওয়ার জন্য সেক্ষেত্রে ব্রেক টেক্সটটা ইউজ করা হয়। যেমন এই যে এখানে একটু আগে ফেসবুক ইউটিউবটা ছিল একটু মানে পাশাপাশি ছিল, পিএইচপির সাথে ছিল, তো এখন কিন্তু বিআরটা ইউজ করার কারণে এটা নিচে চলে গেছে, যেহেতু এটা ফুলফিল ডিসপ্লেটা ইনলাইন ব্লক করা আছে। আমি সিএসএস নিয়ে যখন আগাবো তখন এগুলো বলবো যে ডিসপ্লে ইনলাইন ব্লক মানে কি, ডিসপ্লে ব্লক মানে কি, ঠিক আছে? আচ্ছা, এই যে একটু স্পেস পাইছি। তো বিআরটা ইউজ করা হয় পেজের যে ব্রেক লাইনটা আছে সেই ব্রেক লাইনটা ইন করার জন্য। তো বেসিক্যালি এই ব্যাপারগুলো এইচটিএমএলে আমাদের যতটুক দেখানো হয়েছে, মানে স্যার আমাদের যতটুক দেখাইছেন এই ব্যাপারগুলাই আসলে স্যার দেখাইছিলেন। তো আরও অনেক কিছু আছে, সেই সব বিষয়গুলো আসলে ডিসক্রাইব করতে গেলে অনেক সময় লাগবে, একটা সেশনে আসলে কমপ্লিট করা সম্ভব না। তো যেহেতু আমাদের সিএসএস, তারপরে হচ্ছে ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ আছে, তো এগুলো নিয়েও আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার মনে হয় এইচটিএমএলের এইটুকু জানলেই আমাদের যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে হইতেছে এইচআর নামের আমি আরেকটা জিনিস একটু এখানে অ্যাড করি। হ্যাঁ, এইচআর নামের হইতেছে একটা আছে, হ্যাঁ, হরিজন্টাল লাইন বলে এটাকে। তো এই যে এখানে দেখেন এই যে হরিজন্টাল লাইনটা কিন্তু আইসা পড়ছে, জাস্ট এটা হচ্ছে আমার কি করছি, এইচআর নামের হইতেছে আমি যে ট্যাগটা আছে এইচটিএমএল এর, সেই এইচটিএমএল এর ট্যাগটা এখানে ইউজ করার কারণে আমার হরিজন্টাল লাইনটা কিন্তু আইসা পড়ছে। আচ্ছা, ওকে, তো আমি এখন সিএসএস এ যাইতে পারি। আমার মনে হয় এখানে আর পিআরই নামের হচ্ছে আরেকটা আছে। হ্যাঁ, পিআরই মিন্স প্রিভিউ। কিছু আছে সিঙ্গেল ট্যাগ, কিছু আছে ডাবল ট্যাগ। তো কিছু কিছু কোড আপনার হচ্ছে ইন করতে হয়, যেমন পিআরই আমরা ইন করছি, ইমেজটা ইন করি না, এটা সিঙ্গেল ট্যাগ। বিআরইটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, তারপরে এটা হচ্ছে ডাবল ট্যাগ, যেহেতু যে ব্যাকস্ল্যাশের মাধ্যমে এটা ইন করা হয়েছে সেক্ষেত্রে এটা ডাবল ট্যাগ। তারপরে হচ্ছে যে হেডিং ট্যাগটা আছে, আমি এখানে একটু কমেন্ট করে বলে দিই যে দিস ইজ না জাস্ট হেডিং টেক্স, এটারে কমেন্ট বলে, এইচটিএমএল এর ভাষায় এটারে কমেন্ট বলে। তো প্রত্যেকটা সেকশনে আসলে ঠিকঠাক মতো মানে প্রপারভাবে ব্লকটেড করে রাখার জন্য, ব্লকটেড বলতে এই 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 এরিয়াটা যখন আমার হাজার হাজার লাইন কোড লেখা হবে তখন কিন্তু এই যে এইভাবে আসলে কোডগুলারে আইডেন্টিফাই করা অনেক কষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো যার কারণে এই কমেন্টগুলো ইউজ করা হয় এখানে। তো কমেন্টগুলো ইউজ করলে সিম্পলি এখানে আমার যখন এইভাবে মানে সুন্দরভাবে দেওয়া থাকবে, এইভাবে আমরা ডিজাইন করি, আমরা যখন প্রফেশনালি কোনো একটা ওয়েব পেজে বিল্ড করি তো এইভাবে আমরা ডিজাইন করি, এইভাবে দেওয়া থাকে যে
এখানে বলে দিলাম যে ইন্ড হেডিং টেক্সট। তো যখনই আমার হইতেছে এটা পুরো পেজটারে আমরা এইভাবে স্ক্রল করব, তখন এইটুকু দেখলে আমি বুঝে ফেলতে পারতেছি যে না, এটা হেডিং টেক্সটটা এইটুকু আসলে মানে এই ব্লকটা, ঠিক আছে। তো কমেন্ট করে কমেন্টের মাধ্যমে এটা এইভাবে লিখতে হয়, আর এটা কিন্তু ব্রাউজারে কিন্তু ভিজিবল না, ঠিক। ব্রাউজারে আমি যখন এটা হইতেছে ইনস্পেক্ট করব, দেখেন যে এখানে কিন্তু আমি একটু এটা সম্পর্কে একটু বলি। তো ব্রাউজারে আমরা হচ্ছে রাইট ক্লিক করলে ইনস্পেক্ট আসে। তো ইনস্পেক্ট করলে আমি বেসিক্যালি হচ্ছে যে ব্রাউজারে আমাদের যে কোডগুলো দেখতেছি, অর্থাৎ আমি HTML এর মধ্যে যে আমাদের যে সোর্স কোডটা আছে, হ্যাঁ, সোর্স কোডে আমরা HTML index.html এর মধ্যে যে টেক্সটগুলো লিখছি সব কিন্তু আমি ইনস্পেক্ট কইরা এই যে ডাটার মধ্যে ইনস্পেক্ট কইরা এখানে আমি ডেভ টুলসের মাধ্যমে দেখতে পারতেছি, হ্যাঁ। তো এই ডেভ টুলসটা বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা ব্রাউজারের মধ্যে থাকে। তো এই ডেভ টুলসটার কাজ হচ্ছে এখানে আমি ইচ্ছা করলে কি প্রত্যেকটা কোডের সোর্স কোডটা দেখতে পারবো, প্রত্যেকটা এলিমেন্টের সোর্স কোডটা দেখতে পারবো। তো সোর্স কোডটা দেখে দেখে আমি এখানে মনে করেন হচ্ছে বিভিন্ন কিছু অ্যাড করতে পারবো। যেমন আমি এই ইমেজটারে এখানে আমি চাইতেছি যে এটারে আমি একটু মানে পরিবর্তন করব, হ্যাঁ, এটার সাইজটা পরিবর্তন করব, টেক্সটারে আমি হইতেছে এটারে সেন্টারে নিব। তো সেক্ষেত্রে সিম্পলি এই ডেভ টুলসটা ওপেন করে এই যে এলিমেন্ট ডট স্টাইলের মধ্যে আমি যদি এখানে লিখি যে ডিসপ্লে ব্লক, তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার বা উইড, আমি মনে করেন হচ্ছে এটার একটা উইড ইউজ বা এটার আমি উইডটা বাড়াই দিই, যেমন 500 পিক্সেল। তারপরে মার্জিন টপটা ইউজ করি, মার্জিন টপ 15 পিক্সেল বা আমার যতটুকু লাগে। তারপরে হইতেছে মার্জিন লেফট ইউজ করি 50% বা যতটুকু লাগে আমার, হ্যাঁ। তো এই যে আমি এই জিনিসটা করে ফেললাম, অনেক দ্রুত করে ফেললাম না, দেখে দেখে এটার আউটপুটটা আমি কিন্তু পাইতেছি। তো এটা আমি করতে পারলাম কিসের জন্য, এই ডেভ টুলসের মাধ্যমে। তো এই জিনিসটা আমি রিলোড দিলে এটা চলে যাবে। যখন আমি যে সিএসএস কোডটুকু আমি অ্যাড করছি, এটার সিএসএস কোড বলে। তো আমি সিএসএস কোডটা যখন আমি সিএসএস নিয়ে আলোচনা করব তখন আর একটু ডিটেলস ওটা নিয়ে আর কি দেখাবো। তো এইটুকু আমি কিন্তু দেখে দেখে করে ফেলতে পারলাম। তো এই ডেভ টুলসটা প্রত্যেকটা ব্রাউজারের মধ্যে থাকে, জাস্ট রাইট ক্লিক করে ইনস্পেক্টে যাবেন, ইনস্পেক্টে গেলেই আপনার হইতেছে এটার কোডের যে সোর্স কোডটুকু আছে সেটা দেখতে পারবেন। আর হচ্ছে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল ইউ যদি প্রেস করেন তাহলে সেক্ষেত্রে ওই পেজের সোর্স কোডটা আপনারা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে আমাদের সোর্স কোড। এখন কথা হচ্ছে এই ব্যাপারটা যে আছে, এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাই। আমরা কিসের জন্য সার্ভার ইউজ করি, তাই না? তো সার্ভার এটার জন্য ইউজ করি যখন আমরা একটা পেজ রে বা কোনো একটা সাইট রে যখন আমরা ডাইনামিক করি, ডাইনামিক করলে সেক্ষেত্রে ইউজারের কিছু কি পায়, কিছু মানে পাওয়ার পায়, হ্যাঁ। তো ওই পাওয়ারটা হইতেছে কি, যেমন হইতেছে সে ইমেজ কন্টেন্ট বা বিভিন্ন কিছু সে ইচ্ছা করলে কি করতে পারে, ম্যানিপুলেট করতে পারে। যেমন ফেসবুকের কথাই বলি, আমরা ডাটা কি করতে পারতেছি, এডিট করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, পোস্ট ক্রিয়েট করতে পারতেছি। তারপরে প্রত্যেকটা ইউজারের সিকিউর কিছু অ্যাকাউন্ট আছে, পাসওয়ার্ড আছে, হ্যাঁ। তো এই যে ডাইনামিক্যালি ব্যাপারটা, সেই ডাইনামিক্যালি ব্যাপারটা কি করে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে আসে। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যখন করতে হয় তখন সেক্ষেত্রে একটা সার্ভার ক্রিয়েট করতে হয়। তো সার্ভার ক্রিয়েট করলে আমার হচ্ছে যে HTML এর যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো বেসিক্যালি কিন্তু ভিজিবল। আমি যদি ইনস্পেক্ট করি এটা কিন্তু ভিজিবল দেখাচ্ছে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন একটা সার্ভার ইউজ করব সেক্ষেত্রে PHP বলি বা পাইথন বলি, যেটাই বলি, তো সেক্ষেত্রে সেই কোডগুলো কি করে দেবে, ওই সার্ভারটা ইনক্রিপ্টেড করে দেবে। ইনক্রিপ্টেড করার কারণে সেই কোডটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। যেমন আমি যদি PHP এর কোড এখানে একটু লিখি যে ইকো হ্যালো ওয়ার্ল্ড, তো সেক্ষেত্রে এখন কিন্তু এটা আমি যদি রিলোড দেই, হ্যাঁ, আমি যদি ইনস্পেক্ট করি, এটার কোডটা কিন্তু আমরা দেখতে পারবো। বিকজ আমরা এটা কি করতেছি, আমরা কোনো সার্ভারের আন্ডারে এটা রাখি নাই, জাস্ট প্লেন index.html টেক্সের মধ্যে রাখছি, হ্যাঁ। তো আমি যখন এই জিনিসটারে আমি সার্ভারের মধ্যে নিয়ে যাব, তো তখন কিন্তু এই জিনিসটা কিন্তু ভিজিবল হবে না, অর্থাৎ PHP-র কোনো কোড ওইখানে দেখা যাবে না, শুধুমাত্র HTML এবং জাভাস্ক্রিপ্টের কোড দেখা যাবে। আচ্ছা, তো আমি মনে হয় সার্ভার কিসের জন্য ইউজ করা হয় এটা একটু এক্সপ্লেন করতে পারছি, আর একটু ডিটেলসে বলবো, সমস্যা নাই। তো আমার জ্যাম সার্ভারটা কিন্তু কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। তো জ্যাম সার্ভারটা ইনস্টল হয়ে গেলে আমার এই যে এইরকম একটা কন্ট্রোল প্যানেল দেখতে পারবো। তো এইরকম কন্ট্রোল প্যানেলে আমাদের হচ্ছে যে মডিউলগুলো আসলে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাপাচি এবং MySQL। তো অ্যাপাচিটা হচ্ছে PHP-র সার্ভার, হ্যাঁ। তো এই PHP-র সার্ভার ছাড়া বেসিক্যালি আমরা
পিএইচপিটা রান করতে পারবো না। আর মাই এসকিউএলটা হচ্ছে আপনার ডাটাবেজের জন্য ইউজ করা হয়। তো ডাটাবেজে আমরা যখন ডাটাটা কোনো একটা ডাটাবেস ক্রিয়েট করব, সেক্ষেত্রে মাই এসকিউএল ব্যবহার করতে হবে। সেখানে ডাটা ইনসার্ট হবে, ডাটাবেজের ভিতরে বিভিন্ন ধরনের টেবিল থাকতে পারে। আচ্ছা, তো আমি এখানে মাই এসকিউএলের জন্য অ্যাপাচিটা এটা রান করি। রান করলে এটা গ্রিন একটা সিগন্যাল দেখতে পারবেন আপনারা। তো এই যে সবুজ হয়ে গেছে, তার মানে কি? তার মানে আমার এই সার্ভারটা রান হয়ে গেছে। এখন আমি যদি এখানে মাই এসকিউএলের এখানে স্টার্টটা ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে আমার মাই এসকিউএলটাও কি ডিফল্টভাবে হচ্ছে রান হয়ে যাবে। তো আমি এখন যদি একটু ব্রাউজারে আসি, ব্রাউজারে এসে জাস্ট সিম্পলি লিখি যে লোকাল হোস্ট, হ্যাঁ, ইন্টার দিলে আমার জ্যাম সার্ভারের যে আপনার হচ্ছে ড্যাশবোর্ডটা আছে, সেই ড্যাশবোর্ডটা বাই ডিফল্ট কী হয়ে যাবে? রান হয়ে যাবে। আচ্ছা, আপনারা একটু রেসপন্স করেন। যতটুকু আমি ডিসক্রাইব করলাম এর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে বা কোশ্চেন আছে, বা ঠিকঠাক মতো কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, একটু রেসপন্স করেন, তাহলে বোঝা যাবে যে না আপনারা আছেন। না, সাউন্ড অফ করে রাখছি ডিস্টার্ব হওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, আছি। আমি কি অনেক ফাস্ট আগাইতেছি? না, ঠিকই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একদম বিগিনার লেভেল থেকে শুরু করছি, যে যাতে না, আপনাদের ঠিক বুঝতে আছে, ওকে ওকে, সমস্যা না হয়। আচ্ছা, তো আপনার জ্যাম সার্ভারটা আপনার হইতেছে, এটা ইনস্টল করছি আমি কোথায়? জ্যাম সার্ভারটা আমি ইনস্টল করছি হচ্ছে সি ড্রাইভের আন্ডারে। তো সি ড্রাইভে এখানে হচ্ছে যে জ্যামটা আছে। কেউ যদি ওয়াম ইউজ করতে চান, ওয়াম ইউজ করতে পারেন। আমি যেহেতু আপনারা সবাই স্যার প্রেফার করছে যে জ্যামটা স্যার ইউজ করবেন, তো আমার মনে হলো যে না, তাহলে স্যার যেহেতু ইউজ করবে, তাহলে সেক্ষেত্রে আপনারা সবাই জ্যামটা ইউজ করবেন। আর বেসিক্যালি আমি ওয়ামটা ইউজ করি, তো আপনাদের জন্য জ্যামটা নামানো এবং ইনস্টলেশন প্রসেসটা যাতে দেখতে পারেন, এর জন্য এটা আমি ইনস্টল করছি। আচ্ছা, তো জ্যামের ভিতরে যাবেন। জ্যামের ভিতরে যাওয়ার পরে এখানে দেখবেন htdocs নামের একটা ফোল্ডার আছে, হ্যাঁ। তো htdocs, এই যে htdocs, তো এই htdocs-এর ভিতরে এখানে আপনার হচ্ছে যতগুলো ফাইল আছে, সিম্পলি জাস্ট প্রপার্টিজে যায় এটা হাইড করে দিবেন, কারণ এই ফাইলগুলো আসলে বেসিক্যালি লাগে না, হ্যাঁ। ডিলিট করা যাবে না, জাস্ট হাইড করে রাখবেন। আর এখানে আপনার প্রজেক্টগুলো কি করবেন? ক্রিয়েট করবেন। যেমন এখানে আমার প্রজেক্ট নামের হচ্ছে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। আর যতটুকু আমি লিখছি, যেমন আমার হচ্ছে আমাদের যে ল্যাবটা ছিল, এই ল্যাবের ভিতরে আমি যতটুকু লিখছি, এইটুকু জাস্ট এখানে না যদি আমি এটা রান করাই। আরেকটা ব্যাপার বলি, সেটা হইতেছে মাই পিসিতে যায়, তারপরে সি ড্রাইভে যায়, তারপরে ওয়ামে যাইতে হয়। এটা একটা বিরক্তিকর একটা ব্যাপার, ঠিক আছে? তো এই জিনিসটার আপনি শর্টকাটে যাইতে পারবেন। সেটা হইতেছে যে জ্যাম্পের যে আপনার কন্ট্রোল প্যানেলটা আছে, কন্ট্রোল প্যানেলের পাশে হাতের ডান সাইডে দেখবেন যে এক্সপ্লোরার নামের হইতেছে একটা অপশন আছে। তো এই এক্সপ্লোরারটা যদি আপনি ক্লিক করেন, তাহলে সেক্ষেত্রে ডিরেক্টলি এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। তো আমি এখানে আসলাম, তারপরে হইতেছে htdocs-এর ভিতরে প্রজেক্টের ভিতরে আমি আমাদের আগের যে ফাইলগুলো আছে সেটা পেস্ট করে দিলাম। যেহেতু আমার সার্ভারের ভিতরে আমি কি করতে পারি, আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা রান করার জন্য আমার কি করতে হবে? htdocs-এর যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের নামটা লোকাল হোস্টের পরে সেই প্রজেক্টের নামটা দিতে হবে। দেওয়ার পরে এই যে অটোমেটিক্যালি কি হয়ে গেছে, সেটা রান হয়ে গেছে। এটা এখন সার্ভারের আন্ডারে রান হয়েছে। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমি যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লিখতে চাই, দেখেন একটা মজার বিষয় আমি দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে আমি এটা একটু ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে রান করাই। সবার শেষে তোমার বানানো একটা ওয়েবসাইট আমাদেরকে দেখাবে। আচ্ছা 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 আচ্ছা, আমার বানানো আসলে কি এগুলো লাইভে আছে আমার ক্লায়েন্টের। যেমন আমি এটার কাজ করতেছি trinitycare.com, এটার কাজ করতেছি, এটা রানিং কাজ চলতেছে। এটা আপনারা চাইলে এটা দেখতে পারেন, এই যে, ঠিক আছে? এটা অনেক বড় একটা প্রজেক্ট। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন আমি এটা হইতেছে করছি। এখন যদি রিলোড দেই, অবশ্যই আমার ফাইলটা কি পিএইচপি হতে হবে। পিএইচপি না হলে কিন্তু এই যে পিএইচপির কোডটা কিন্তু কি হবে, এটা ব্রাউজারে আপনার সার্ভারে নিয়েও যদি আপনি রান করান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা ভিজিবল দেখা যাবে, ঠিক, কোডটা দেখা যাবে। তাহলে তো আমার লাভ হইলো না, তাই না? তো এখন এটা হইতেছে আমার এক্সটেনশন টাইপটা কি করতে হবে? index.php লিখতে হবে, পিএইচপি। ওকে, তো পিএইচপি লিখলাম। তো পিএইচপির সুবিধা হইতেছে আমি পিএইচপি কোড আমি HTML এর ভিতরে এমবেডেড করে লিখতে পারি, হ্যাঁ।
তো এটা উপরেও লেখা যাইতে পারে, তারপরে HTML এর কোডের ভিতরেও লেখা যাইতে পারে, যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এইসবের মতো এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু বেসিক্যালি পিএইচপিটা মূলত ওয়েবের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ডের যতগুলো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের 80% কিন্তু সার্ভ হয় এই পিএইচপির মাধ্যমে। তো পিএইচপি কিন্তু বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন যদি রিলোড দেই, দেখেন এই যে ম্যাজিক হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু আইসা পড়ছে, এবং কি আমি যদি এখন পেজের সোর্স কোডে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার পিএইচপির কোডটা কি হচ্ছে না, ভিজিবল হচ্ছে না, তাই না। এখন আমি যদি এটা সোর্স কোডেও যাই, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ডটা শুধু আসছে, কিন্তু পিএইচপির কোডটা কিন্তু এনক্রিপ্টেড আছে। এর জন্যই বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের সার্ভার ইউজ করে থাকি। আমাদের পিএইচপির যে কোডটা আছে, পিএইচপির যে সিনট্যাক্সগুলো আছে, এগুলা কি করে, এই পিএইচপির যে মডিউল আছে, অ্যাপাচি আছে, হ্যাঁ, সেই অ্যাপাচিটা অটোমেটিক্যালি এনক্রিপ্টেড করে সেটা ইউজারের কাছে কি করে দেয়, ইউজারের কাছে ওটা হাইড করে দেয়। আমার মনে হয় কিসের জন্য সার্ভার ইউজ করি এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপর আমি আরেকটু আগাই। এখন সিএসএস নিয়ে একটু ডিসকাস করি। তো স্যার বলছিলেন যে সিএসএস আসলে তিনভাবে ইউজ করা যায়। হ্যাঁ, ঠিক আছে, সিএসএস তিনভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে আপনার কি বলে, ইন্টারনাল বলে, এক্সটার্নাল, তারপরে হচ্ছে ইনলাইন। তো আমি সবার প্রথমে আচ্ছা একটু সেভ করে নেই। আচ্ছা, একটু দেখি একজন। ওকে, তো আচ্ছা এটা আমি রান করি। তো সিএসএসটা আমি একটু দেখি। তো ইনলাইন সিএসএস যেটা বলছিলাম, ইনলাইন সিএসএস, তারপরে হচ্ছে ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএসটা বেসিক্যালি, আমার শর্টকাটটা কাজ করতেছে না, আমি লিখি লিঙ্ক এইচআরইএফ, বা আপনার হচ্ছে আরইএল মিনস রিলেশন, রিলেশনটা কি স্টাইল শিট, আর হচ্ছে তারপরে আপনার হইতেছে এইচআরইএফ মিনস রেফারেন্স স্টাইল সিএসএস। আচ্ছা, তো আমি এইখানে যদি এখন একটা ফাইল তৈরি করি, সিএসএস স্টাইল সিএসএস নামের, স্টাইল ডট সিএসএস, এটা এখানে আমি জাস্ট কিছু হালকা কিছু টেক্সট দিয়ে দেই, যেমন বডি, ফ্রন্ট সাইজ 30 পিক্সেল। আচ্ছা, আমি যদি ব্রাউজারে আসি, ওকে, আচ্ছা এই যে দেখেন আমার এটা কিন্তু লিংক হয়ে গেছে। হ্যাঁ, তো এটা লিংক হয়ে গেছে। আমি যদি কোনো একটা টেক্সট একটু দেখি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, যেমন আমি H1 রে ধরি, যে H1, এটার ফ্রন্ট সাইজ দেই 50 পিক্সেল। আচ্ছা, এটা পায় নাই। আচ্ছা, লিংকটা একটু দেখি, LINK লিংক স্টাইল শিট HTML। HREF ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরো কিছু অ্যাড করি, যেমন হইতেছে ফন্ট সাইজ, তারপরে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, আচ্ছা এটা কি পাইছে, জাস্ট একটু দেখতে হবে। পাইছে, টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন টপ 15 পিক্সেল। আচ্ছা, কাজ করতেছে। তো আমার হইতেছে এটার রিলেশনশিপটা আমি জাস্ট একটু দেখি, রিলেশনশিপটা মনে হয় ঠিকঠাক মতো কাজ করতেছে না। তুমি কি প্রফেশনাল কোনো কোর্স করছিলে?
আমি আসলে প্রফেশনাল ওইরকম কোনো কোর্স করা হয় নাই, আমি ওই ইন্টারনেটের মাধ্যমে এগুলা আসলে শিখছি। আচ্ছা, তো এইখানে আমি একটু বলি, সেটা হইতেছে রিলেশনের যে ব্যাপারটা, এই রিলেশনের ব্যাপারটা আমার হইতেছে আগে ফার্স্ট রিলেশনটা ডিক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তো এই যেমন HREF, এটা এটা ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে, আর EL রিলেশনটা পরে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? স্টাইল শিট, স্টাইল শিট, স্টাইল শিট, স্টাইল STYLE শিট, ঠিক আছে। আমি একটু সেভ করে নেই, তারপরে দেখি। আচ্ছা, এখনো পাই নাই, আমি আর একটু গুগল করে নেই যে HTML স্টাইল শিট লিংক। স্টাইল শিট লিংক, স্টাইল, ওকে, যখন কাজ করছে। হয়তো এখানে আমাদের কোনো একটা ইরর ছিল, বা আমার হয়তো লিখতে ভুল হয়েছিল, তো যার কারণে এটা কাজ করতেছিল না। এখন কিন্তু এই যে আমার সিএসএসটা লিঙ্ক হয়েছে, সিএসএসটা লিঙ্ক হওয়ার কারণে H1 কিন্তু এই যে আমার যে সিএসএসটা আছে সেই সিএসএসটা কিন্তু কাজ করতেছে। এখন আমি এখানে ইচ্ছা মতো, আমার মনে করেন মন মতো, আমি ইচ্ছা করলে এটা যত সিএসএস আছে আমি সেটা ইউজ করতে পারি। যেমন কালার ডিডিডি ইউজ করলাম, হ্যাঁ, একটা কালার ইউজ করলাম, তারপরে হইতেছে এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করি যে ডিডিডি, তারপরে আমার মন মতো একটা কালার দিয়ে দেই, হ্যাঁ, আর এটার কালারটা দেই হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক। হ্যালো, তারপরে প্যাডিং, হ্যাঁ শুনতে পারতেছি। দিস ইজ হেডিং ওয়ান ট্যাগ, এটা যে লিখছি এখানে যে পুরো লাইনটা ব্লক হয়ে আছে, আমাদের লেখা তো অল্প একটু মাঝখানে, এই ব্লকটা কিভাবে দূর করব? দিস ইজ হেডিং ওয়ান ট্যাগ মানে কোন জায়গাটা ব্লক হয়ে আছে? এই যে সবুজ কালার পুরাটা লাইন, পুরো লাইনটা হচ্ছে ফার্স্ট পেজ ও আচ্ছা থেকে আচ্ছা শেষ আচ্ছা, তো পর্যন্ত এটা ব্লক হয়ে আছে। বেসিক্যালি এটা কিন্তু ডিসপ্লে ব্লক ইউজ করা আছে। হ্যাঁ, ডিসপ্লে ব্লক ইউজ করা আছে, এটার কারণে আমাদের ফুল মানে এলিমেন্টটা আপনার তোমার নিয়ে নিছে। তো আমি যদি এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেই, হ্যাঁ, ইনলাইন ব্লক করে দেই, তাহলে যে আমার টেক্সট যতটুকু ঠিক ততটুকু অনুসারে তোমার হচ্ছে ওইটার টেক্সট ব্যাকগ্রাউন্ড বা এটার স্টাইলাইজ যে ব্যাপারগুলো আছে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ওকে, তো এখানে আমাদের হচ্ছে যে ট্যাগগুলো আমরা ইউজ করি, সেই ট্যাগগুলো নিয়ে একটু যদি আমরা হচ্ছে যে ডিপ টুলের মাধ্যমে একটু যদি এখানে দেখি যে আসলে কি কি এখানে ইউজ করা হইতেছে, এই ব্যাপারগুলো একটু দেখলেই আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। যে এখানে যেমন ডিসপ্লে ব্লক ইউজ করা আছে, তারপর ফ্রন্ট সাইজ বাই ডিফল্ট ইউজ করা আছে। যেমন আমি ফ্রন্ট সাইজটা কি করছি, এখানে আমার মন মতো একটা ফ্রন্ট সাইজ ইউজ করছি। তো ওদের যে ফ্রন্ট সাইজটা আছে ওটা কিন্তু এই যে কাইটা দিছে এখন, হ্যাঁ, তার মানে এটা পাচ্ছে না, আমারটা পাচ্ছে। ওকে, তো এটারে বলে ইনলাইন সিএসএস, সরি এটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইন্টারনাল সিএসএস এর ক্ষেত্রে স্টাইল লেখা মানে হেডারের ভিতরে ইনক্লুড করা যায়। হ্যাঁ, তো হেডারের ভিতরে ইনক্লুড করা যায়, এটা হচ্ছে আমি যে যতটুকু এখানে লিখছি এইখানে ওইটা সেম ওয়েতে লেখা যাবে। আমি যদি এটা এখন মিউট করে দেই, মিউট করে দেওয়ার পরে এখন যদি আমি এটা রিলোড দেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে ইনলাইন সিএসএসটা যে আছে, এই যে এখানে কিন্তু আমার ডিপ টুলের মাধ্যমে দেখতে পারতেছি যে ইনডেক্স, তারপর লাইন নাম্বার 14 থেকে আসতেছে। আমি যদি চলে যাই, আমার কোড স্টুডিওতে চলে যাই, তাহলে সেক্ষেত্রে এই যে লাইন নাম্বার এখান থেকে কিন্তু এটা আসতেছে। আচ্ছা, তো আমি যদি আরও কিছু টেক্সট এখানে ইউজ করি, যেমন হইতেছে ফ্রন্ট ফ্যামিলি হচ্ছে আমি এরিয়াল এটা ইউজ করি। এখন এই যে এটা ফন্ট ফ্যামিলিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে এটা আসে পড়ছে। তো এইভাবে সিএসএস ইউজ করা যাইতে পারে। সিএসএস এর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একদম ইনলাইন সিএসএস বলে যেটা। তো ইনলাইন সিএসএস এর জন্য আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। তো যে কোনো ট্যাগের ভিতরে, প্রত্যেকটা ট্যাগের ভিতরে স্টাইলের পরে আমরা যদি হচ্ছে যদি সিএসএসটা অ্যাপ্লাই করি, যেমন এটার ফ্রন্ট সাইজটা আমার বাড়ানো দরকার, তো সেক্ষেত্রে ফ্রন্ট সাইজ, এটার ডাবল কোটেশনের ভিতরে ফ্রন্ট সাইজটা লিখলেই ওইটার ফ্রন্ট সাইজটা কী হয়ে যাবে, অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আচ্ছা, আমি এটা কেটে দিলাম।
এখন যদি আমি এটা রিলোড দেই তাহলে যে সেক্ষেত্রে কি হইতেছে, এটার ফন্ট সাইজটা কিন্তু আমি যেটা ইনলাইন সিএসএস হিসেবে দিছি এই যেটা কিন্তু পাইতেছে আমার ডিপ টুলের মাধ্যমে আমরা এটা দেখতে পারতেছি। এই যে যদি এটা অফ করে দেই তাহলে সেক্ষেত্রে এটা আউটপুটটা কি হয়ে যাইতেছে, চেঞ্জ হয়ে যাইতেছে। তো এইভাবে সিএসএস ইউজ করা যায়। তো ধীরে ধীরে আপনারা যখন এটা কাজ করবেন তো আস্তে আস্তে স্যার যে আইডি এবং আচ্ছা 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 আইডি এবং ক্লাস সম্পর্কে যদি আমি একটু বলি, তো প্রত্যেকটা টেক্সের মধ্যে ট্যাগের মধ্যে বেসিক্যালি আমরা ইচ্ছা করলে আইডি এবং ক্লাস নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো আইডি এবং ক্লাসটা ইউজ করার বেসিক্যালি মেইন কারণ হচ্ছে, আচ্ছা তো আইডি এবং ক্লাসটার মেইন কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু একটু আগে কি করছিলাম, ইনলাইন সিএসএস লিখছিলাম, তাই না? এই যে ইনলাইন সিএসএস লিখছিলাম। তো ইনলাইন সিএসএস এইভাবে করলে আসলে অনেকটা মেসি হয়ে যায়, অনেকটা নোংরা হয়ে যায় এবং কি কোডটারে। আপু হ্যাঁ ভাই। ভাই আপনি তো ক্লাস নিতেছেন, কোন ফাঁকে শুরু হলো এটাও ভিতরে না ভাই আপনি কি রেকর্ড করতেছেন ভাই? জি জি ভাই, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। তাহলে একটু রেকর্ডটা করেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা ফাইল আমি গ্রুপে আপলোড করে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা তো ইনলাইন সিএসএস লিভ নিলাম। আচ্ছা ভাই ওকে। তো ইনলাইন সিএসএসটা আমরা ব্যবহার করতেছি এখানে। তো ইনলাইন সিএসএসটা ব্যবহার করলে কোডের রিডেবিলিটি নষ্ট হয়ে যায়, প্লাস আমাদের যে হচ্ছে W3C যে ভ্যালিডেটর আছে সেই ভ্যালিডেটরের স্ট্যান্ডার্ডটাও কিন্তু ফলো করা হয় না। তো তাদের স্ট্যান্ডার্ডটা ফলো করার জন্য আমাদের অবশ্যই তাদের নিয়ম অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো নিয়ম অনুযায়ী কাজ করার জন্য এখানে আমরা ক্লাসটা ইউজ করতে পারি অথবা আইডিটা ইউজ করতে পারে। আইডি মিন্স আইডেন্টিফায়ার। তো আইডির হচ্ছে আমি ইচ্ছা করলে অনেকগুলা ক্লাস এখানে ইউজ করতে পারবো। এই আইডির পাশাপাশি এগুলো প্রত্যেকটা কিন্তু কি অ্যাট্রিবিউট। যেমন এখানে আমি আইডি ইউজ করতে পারি, ক্লাসও ইউজ করতে পারি। তো এখানে আমি আইডি দিলাম যে 1H1 বা H2, তারপরে হইতেছে এখানে আমি ক্লাস দিলাম হচ্ছে H2 নামের বা H হেডিং নামের। তো এখানে আমি দুইটা ইউজ করছি। তো জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে এই আইডেন্টিফায়ার হিসাবে এই আইডিটারে হইতেছে ইউনিক হিসাবে ইউজ করা হয়, অর্থাৎ আপনি একটা আইডি এক জায়গায় ইউজ করতে পারবেন। দ্যাটস মিন আপনার এই নামের যে আইডিটা আছে সেই নামের আইডিটা আপনি একটা জায়গায় একটা যে ট্যাগ আছে যেসব H1 H2 বা যে কোনো জায়গায় যে প্যারাগ্রাফ এ যে কোনো জায়গায় আপনি হইতেছে ক্লাস অথবা আইডি যদি ইউজ করেন সেক্ষেত্রে এই আইডিটা যে নামটা দিয়েছেন সেই নামে একবারই সেটা কি অ্যাপ্লিকেবল হবে, দ্বিতীয়বার কিন্তু আপনি এই আইডিটা আরেক জায়গায় কি করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু ক্লাসগুলো কিন্তু সিএসএস এর ক্ষেত্রে ক্লাসগুলো কিন্তু ঠিক মতোই কাজ করবে। যেমন আমি একটু যদি আমাদের আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হইতেছে ইনলাইন সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস কোনটারে বলে। যেমন আমি এইখানে যদি আমি সিএসএসগুলো লিখি, যেমন H1 ফ্রন্ট সাইজ 16 পিক্সেল। তো এই যে এটা লিখলাম এটারে বলে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস। আর এই যে এখানে যেটা লিখছিলাম যে ফ্রন্ট সাইজ, তো এই সব সিএসএসগুলো আমাদের সবসময় অ্যাভয়েড করতে হবে। আমাদের সবসময় কি করতে হবে, এক্সটার্নাল যে সিএসএস আছে সেই এক্সটার্নাল সিএসএসটা লোড করাইয়া তারপরে হইতেছে আমাদের কাজ করাইতে হবে। তাতে কি হয়, তাতে হচ্ছে আমাদের যে ব্রাউজারের যে এই যে এখানে আমি যে ডাটাগুলো লিখতেছি সেই ডাটার কি একটা নির্দিষ্ট পরিমাণ ওয়েট নিচ্ছে, সেই ওয়েটটা কিন্তু ব্রাউজারে লোড হচ্ছে। আমরা যদি থার্ড পার্টি কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে থার্ড পার্টি কোনো একটা পেজের মাধ্যমে মানে স্টাইল শিটের মাধ্যমে যদি সেটারে লিঙ্ক করাতে পারি তাহলে সেক্ষেত্রে এই সাইটের মধ্যে সেটার প্রেশারটা রিডিউস হয় এবং কি আমাদের হচ্ছে সাইটটা দ্রুততার সাথে লোড হয়ে যায়। যার কারণে W3C ভ্যালিডেটর বলে যে সবসময় এক্সটার্নাল যে সিএসএসটা আছে সেই এক্সটার্নাল সিএসএসটা ইউজ করা। আচ্ছা আমি মনে হয় বুঝাইতে পারছি যে ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস কিসের জন্য এবং কেন ইউজ করতে। জাভা স্ক্রিপ্ট আর জাভা এদিকে আলাদা আলাদা? অবশ্যই জাভা স্ক্রিপ্ট হচ্ছে আপনার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আর জাভা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা স্ক্রিপ্ট বেসিক্যালি ওয়েবের জন্য ইউজ করা হয় আর এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে, কিন্তু দুটা কিন্তু ভিন্ন প্ল্যাটফর্ম, দুটা কিন্তু একদম ভিন্ন প্ল্যাটফর্ম, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, এটা গুলানো যাবে না। আচ্ছা তারপরে আমি ক্লাসটা নিয়ে বলতেছিলাম। তো যেমন আমি এই যে H1, আচ্ছা আমি এইখানে আসলে একটু মানে হয়ে যায় অনেকগুলো তো একটু বুঝতে সমস্যা হয়ে যায়, আমি একটু পরিষ্কার জায়গায় লিখি। যেমন প্যারাগ্রাফের মধ্যে আমি একটা ক্লাস লিখলাম, যেমন PAR দিয়ে আমি একটা ক্লাস ডিফাইন করলাম। এখন আমি এই PAR দিয়ে ক্লাসের ক্ষেত্রে সবসময় ডট তারপরে হচ্ছে সেটার নাম লিখতে হয়, তারপরে হইতেছে আপনার কার্লি ব্রেসেস পরে তারপরে আপনার হচ্ছে ওই সিএসএস এর ভ্যালু এবং প্রপার্টিগুলা।
তো এটারে যেমন হচ্ছে আমি এটার ফ্রন্ট সাইজ যদি দেই, এটারে বলবো আমরা হইতেছে প্রপার্টি। আর এখানে আমার যে সাইজটা আছে যেমন 18 পিক্সেল বা 18 EM, হ্যাঁ, তো এটারে বলে ভ্যালু। আমি এখন যদি এটা রিলোড দেই তাহলে সেক্ষেত্রে আমার যে প্যারাগ্রাফটার ইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে এটা আমার style.css এর থেকে লাইন নাম্বার 2 থেকে পাইতেছে, এই যে style.css লাইন নাম্বার 2 থেকে পাচ্ছে। তো আমি এখানে যদি আরো কিছু ডাটা অ্যাড করি, যেমন ফ্রন্ট ওয়েট আমি দিলাম বোল্ড, তারপরে এটার কালার দিলাম হচ্ছে, আমি এখানে অনেকগুলো কালার আছে, আমি এটাই দিই। তারপরে হচ্ছে এটার টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দেই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তো এইটুকু যদি আমি অ্যাপ্লাই করার পরে যদি একটু রিলোড দিয়ে দেখি তাহলে এই যে এটার আউটপুটটা এরকম আসতেছে। এটার কালারটা একদম বাজে দেখা যাচ্ছে, আমি একটু চেঞ্জ করে নিই। ওকে ওকে, তো এই যে সিএসএসটা আমি অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু আমি হচ্ছে ক্লাসের মাধ্যমে অ্যাপ্লাই করলাম। তার মানে এটা যে আমার ডট দিয়া আমি যদি কোনো একটা ক্লাস ডিফাইন করি, আপনার একটা ক্লাসের ভিতরে কিন্তু অনেকগুলো ক্লাস আপনি ইচ্ছা করলে ডিফাইন করতে পারেন। যেমন PAR দিলাম, তারপরে স্পেস দিয়ে আমি ইচ্ছা করলে আরও এখানে আরেকটা যে ক্লাস আছে সেটা অ্যাড করতে পারি, যেমন PAR2, PAR3, এভাবে আমি কিন্তু অ্যাড করতে পারি। এখন আমি যদি এখানে PAR শুধু না দিয়া যদি PAR2 দিতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও অ্যাপ্লিকেবল হইতো। আচ্ছা এখানে একটু দেখি, PAR-2 দিছি, দেখছেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা জিনিসের বানান কিন্তু ঠিক রাখতে হবে। যদি আমি বানানটা যদি ঠিক না রাখি তাহলে সেক্ষেত্রে কী করবে না, সেটা হইতেছে আপনার সিএসএসটা অ্যাপ্লিকেবল হবে না। যেমন এই যে PAR2 পাইছে, এখন আমি যদি এখানে আমি যদি PAR2 না দিয়া PAR3 দিতাম, এখানে যদি 3 দিতাম তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু এই যে পাইতো মাল্টিপলভাবে। আসলে যে নেস্টিং অনেক ক্ষেত্রে আমি একটা জিনিস এখানে একটু বলি যে কিসের জন্য অনেকগুলা মাল্টিপল ক্লাস ইউজ করা হয় একটা ক্লাসের ভিতরে। আমি তো একটা দিয়েও করতে পারতাম, তাই না? তো আমি সাপোজ এখানে আমি বললাম যে আমার প্যারাগ্রাফের আসলে মনে করেন আমি প্যারাগ্রাফের দুইটা হইতেছে প্যারাগ্রাফ আমি তৈরি করতেছি। আরে কি সমস্যা, টেক্সটটা বারবার আসতেছে। ওকে, এখানে আমি মনে করেন হচ্ছে এটা আমি আরেকটা নিলাম, নেওয়ার পরে আমার সেম ক্লাস কিন্তু আছে। আমি জাস্ট একটু বলি কিসের জন্য আমরা এটা ব্যবহার করব। যেমন এই যে প্যারাগ্রাফটা আছে দুই জায়গায় দুই রকমের প্যারাগ্রাফ আছে। মনে করেন আমার টেক্সটও ভিন্ন কিন্তু স্টাইলাইজিং কিন্তু সেম থাকবে। তো এখানে আমি প্যারাগ্রাফের যে সাইজ টাইজ যাটা দিচ্ছি এখানে সব কিছু সেম থাকলো, এই যে এইরকম ভাবে কিছুটা। আচ্ছা, তো কিছুটা এইরকম আর কি, এইরকম ভাবে। তো দুইটা কিন্তু দুই রকমের টেক্সট, তাই না? তো দুইটা যদি দুই রকমের টেক্সট থাকে সেক্ষেত্রে আমি চাচ্ছি যে প্রথমের যে প্যারাগ্রাফটা আছে এই প্রথমের প্যারাগ্রাফটার কালার থাকবে কালো এবং সেকেন্ড যে প্যারাগ্রাফটা আছে সেটার কালার থাকবে আমার হচ্ছে লাল, হ্যাঁ, বা প্রথমটার কালার থাকবে আমার হচ্ছে গ্রিন, পরেরটার কালার থাকবে হচ্ছে রেড। তো আমি এখানে কালার যদি ইউজ করি যে প্রথমটা দিলাম হচ্ছে গ্রিন, এই যে গ্রিন কিন্তু দুই জায়গায় কিন্তু আমার অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে এটার ক্ষেত্রে আমার কি করা যায়? আমি তো এটার কালার তো আসলে গ্রিন চাচ্ছি না, আমি তো চাচ্ছি এটা রেড হোক, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে এই যে আমার হচ্ছে যে দুইটা ক্লাস আছে সেই দুইটা ক্লাসটা আমি এই দুইটা ক্লাসের যে সুবিধাটা আছে এখানে আমি নিতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি প্যারাগ্রাফটা লিখলাম, লেখার পরে তারপরে আবার যার একটা আমার ক্লাস আছে সেই ক্লাসটা আমি ডট দিয়া, স্পেস দেওয়া যাবে না, ডট দিয়া তারপর আমি ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আমি যদি বলে দেই যে না তুমি আসলে এটা কি করবা, দ্বিতীয়টার ক্ষেত্রে আমার হচ্ছে তুমি এটারে রেড করে দিবা, হ্যাঁ। তো ফার্স্টেরটার কিন্তু আমার শুধু প্যারাগ্রাফই আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু প্যারাগ্রাফ 2 আছে, তাই না? এই যে দ্বিতীয়টা। তো এখন আমি যদি একটু ব্রাউজারে রিলোড দেই তাহলে সেক্ষেত্রে এই যে দেখেন আমার প্রথমটার ক্ষেত্রে গ্রিন আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে কি আছে, রেড আছে। তার মানে এটাই যে প্যারেন্ট এবং চাইল্ড ক্লাস আছে, সেই প্যারেন্ট এবং চাইল্ড ক্লাসের ভিতরে আমরা ইচ্ছা করলে যেভাবে খুশি সেভাবেই স্টাইলাইজিং করতে পারি। আচ্ছা, তারপরে আমি আর আইডির কথা যেটা বলা হইতেছিল যে আইডি, আমি কিন্তু এখানে ইচ্ছা করলে আইডি ইউজ করতে পারতাম। কিভাবে? এগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাট্রিবিউট, তাই না? যেমন আমি প্যারাগ্রাফ 3 নামের এটারে আইডি নিলাম, আইডি নামে ডিফাইন করে দিলাম। এখন আমি যদি এখানে আইডি যদি দেই, আইডির ক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করতে হয়। তো এখানে আমি চাচ্ছি যে এটার হইতেছে ফ্রন্ট সাইজটা, আচ্ছা ফ্রন্ট সাইজটার উপরের টাকাটা দেই, আচ্ছা থাকুক, এটা থাকুক। আমি চাইতেছি যে এটা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, ব্যাকগ্রাউন্ডটা আমার থাকবে হইতেছে
একটু ভিন্ন কালার দেওয়ার চেষ্টা করি, মনে করেন এই কালার, এটা। হ্যাঁ, তো এখন আমি যদি এটা রিলোড দেই, এই যে দেখেন সেক্ষেত্রে কি হয়েছে, আইডির জন্য আমার হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা আসছে। এখন আমি এখানে কি কি পাইতাছি, এই ডিপ টুলসটা কিন্তু ব্যাপক সহায়ক একটা জিনিস। এই ডিপ টুলসের কাজটা মানে গুগল ক্রমের মধ্যে বা মজিলা ফায়ারফক্স বলেন, তারপরে এডজ আছে, তারপরে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, প্রত্যেকটা ব্রাউজারের জন্য এরকম একটা করে ডিপ টুলস দেওয়া থাকে। ডেভেলপার টুলসের জন্য এটা তারা দিয়ে থাকে, ইনবিল্ড দেওয়া থাকে। তো জাস্ট রাইট ক্লিক করে যে ইন্সপেক্টে যাবেন, তাহলে আর কি এটা ওপেন হয়ে যাবে। তারপরে হচ্ছে অনেকগুলো অপশন আছে, যেমন কনসোল, জাভাস্ক্রিপ্টের জন্য কনসোল ইউজ করা হয়, নেটওয়ার্কিংয়ের জন্য এখানে আরও অনেক ব্যাপার আছে, যে নেটওয়ার্কিং আপনার যখন সার্ভার থেকে ডাটা আসবে কতটুকু সময় নিছে, লোডিং টাইম কি, পারফরমেন্স কি, এলিমেন্ট বেসিক্যালি আপনার হচ্ছে পুরো ওয়েবসাইটের ডাটাটা এখানে শো করে। আর সোর্স ফাইলটা এখানে দেখা যায় যে কোথা থেকে আসলে এটার সোর্স ফাইলটা হচ্ছে। হ্যাঁ, যেমন লোকাল হোস্ট, প্রজেক্ট, আইএমজি, তারপরে যে ইন্ডেক্সের থেকে আমি পাইতেছি, কতটুকু মেমোরি নিচ্ছে, অ্যাপ্লিকেশনের ওয়েট কতটুকু, কুকিজ, মানে অনেক কিছু। হ্যাঁ, তারপরে এখানে আমি এই যে যেটা বলতেছিলাম যে H2 মানে বেসিকটা কভার করার পরে তারপর আমরা একটু বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কটা দেখব। ফ্রেমওয়ার্ক জিনিসটা আসলে কি, ফ্রেমওয়ার্কটায় যে এত কষ্ট করে এত কিছু যে আমরা দেখতেছি, অনেক কষ্ট করে লিখতে হচ্ছে, দেখতে হচ্ছে, করতে হইতেছে, কিন্তু ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে আমাদের লাইফটা অনেক ইজি করে দেয়। আমার জাস্ট সিঙ্গেল কোডটুকু আমি জাস্ট জানতে হবে কিভাবে ইউজ করতে হয় ফ্রেমওয়ার্কের কোডগুলো কিভাবে ব্রাউজারে ওইটা হচ্ছে মানে ফ্রেমওয়ার্কটা কিভাবে আমরা ব্যবহার করব, জাস্ট ওইটুকু জানা, আর বাকি সবটুকু ফ্রেমওয়ার্কের ইনবিল্ড দেওয়া থাকে। তো আমরা যদি বেসিকটা না জানি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রেমওয়ার্কে জাম্প করতে পারবো না। এর জন্য আমি একটু বেসিকটাকে একটু রিক্যাপ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এইখানে তাহলে দেখেন যে আমি আইডিটা ইউজ করছি, এখানে আইডির থেকে এই যে 3 নাম্বার লাইনে না প্যারাগ্রাফ ইউজ করছিলাম, এই যে এখানে যে আইডির থেকে আমার হইতেছে এটার ব্যাকগ্রাউন্ডটা আসতেছে। হ্যাঁ, তো আমি যদি এটা কাইটা দেই, তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা চলে যাইতেছে। তারপরে হচ্ছে এটার কালারটা কিন্তু এই যে আমার সিএসএস থেকে আসতেছে, সবই সিএসএস থেকে আসতেছে, কিন্তু আমার হচ্ছে একটা ক্লাস আর একটা হচ্ছে আইডি। এখন আমি যদি সেম নামের আইডি ইউজ করতাম, এখানে যদি আমি সেম নামের আইডি এখানেও যদি ইউজ করতাম, হ্যাঁ, সেক্ষেত্রে আমার হইতেছে সেম আউটপুটই পাইতাম। কিন্তু আমার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যখন ওইটারে আমি হইতেছে আইডেন্টিফায়ার হিসাবে কল করব, তখন সেক্ষেত্রে কিন্তু ওইখানে একটা ইরর পাবো আমরা। হ্যাঁ, সেক্ষেত্রে এটারে আইডেন্টিফায়ার হিসাবে সে কনফ্লিক্ট করবে। এর জন্য W3C ভ্যালিডেটর বলে যে তোমরা সবসময় একই নামের একটা আইডি ইউজ করো। যেমন এখানে প্যারাগ্রাফ যে নামটা দিছি, সেই নামের আইডিটা এখানে ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে 2 অথবা আপনার 4, বা ওই নামের আর কি ইউজ করা যাবে না। আচ্ছা, তো সিএসএস এর আরও অনেক ব্যাপার আছে, তো আমরা একটু জাস্ট এখন বুটস্ট্র্যাপ নিয়ে একটু রিক্যাপ করি। বুটস্ট্র্যাপ জিনিসটা কি, কেন ইউজ করব, এবং এটার কার্যকারিতা কি। আচ্ছা, স্যার তো আমাদেরকে ফর্মটা দেখাইছিল। হ্যাঁ, তো আমি জাস্ট একটু ঝটপট করে ফর্মটা তৈরি করে ফেলি। আচ্ছা, এটার কোডগুলা কি আমি এইভাবে রাইখে দিব, আপনাদের প্র্যাকটিসের জন্য সুবিধা যদি হয় তাহলে রাইখে দিব। থাক না, আচ্ছা, ওকে, যদি রাখা যায় তো থাক। হ্যাঁ, রাখা যাবে, কোনো সমস্যা নাই। আমি আরেকটা ফাইল তৈরি করি তাহলে। যেমন এই যে আমাদের প্রজেক্টের ভিতরে আমার ইন্ডেক্স ছিল। হ্যাঁ, তো আমি এখানে জাস্ট ফর্ম নামের forms.php নামের একটা ফাইল তৈরি করলাম। তারপরে হইতেছে হ্যাঁ, এই যে ফর্ম আসছে, আমি বেসিক যে HTML-টা আছে আমি এখানে ইমপ্লিমেন্ট করে ফেলি। ওকে, আচ্ছা, তো এখন আমার যে ফর্ম আছে, মানে আমি যদি কোনো একটা ডাটা পিএইচপির মাধ্যমে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি ডাটাগুলোরে ম্যানিপুলেট করতে চাই, বা ডাটাটা আমি যদি ডাইনামিক করতে চাই, সেক্ষেত্রে আমার ফর্ম লাগবে। ফর্ম নামের একটা ব্যাপার আছে, তো সেই ফর্মটা HTML-এ লিখতে হয়, FORM। তারপরে হচ্ছে এই যে অ্যাকশনটা দেখতেছেন, এটা হলো অ্যাট্রিবিউট। তারপরে হচ্ছে মেথড নামের একটা ব্যাপার আছে, এটারও অ্যাট্রিবিউট বলে। তারপরে হচ্ছে মিডিয়া নামের একটা ব্যাপার আছে। তো এত কিছু না যায়, জাস্ট যতটুকু দরকার জাস্ট ওইটুকু আমি এক্সপ্লেন করি। তো অ্যাকশনের মধ্যে কি, আমি যখন এই ফর্মটা নিয়ে কাজ করব, যেমন এখানে ফর্মের মধ্যে ইনপুট থাকে, তাই না? ইনপুট মানে হচ্ছে আপনার যে ইটা আছে,
আমি প্রজেক্টে আসি, ফর্ম ডট পিএইচপি। এই যে যেমন আমি এখানে হইতেছে আপনার এই যে এটা ইনপুটটা নিছি, ইনপুটের মধ্যে আমার এই যে বক্সটা যে আছে ইউজারের কাছ থেকে আমি ডাটা নিতে পারবো। তো এই ইনপুটটা আপনার হচ্ছে সিঙ্গেল কোটের, এটা টাইপটা হইতেছে টেক্সট, মানে টাইপটা হইতেছে অ্যাট্রিবিউট, এবং আমার এই ইনপুটটা আসলে কি টাইপ আমি চাচ্ছি। আমি যদি পাসওয়ার্ড চাইতাম তাহলে সেক্ষেত্রে বলে দিতে হতো যে পাসওয়ার্ড, আরও পাশাপাশি কিছু অ্যাট্রিবিউট আছে ওগুলো আমি এখানে কল করব। যেমন এখানে লিখলাম, এই যে এখন পাসওয়ার্ড আকারে আসতেছে। তারপরে হচ্ছে এখানে আমার হইলো যদি আচ্ছা টাইপের আরও কিছু ব্যাপার আছে, যেমন যদি বলতাম যে বাটন, তাহলে এই যে বাটন হয়ে যেত। হ্যাঁ, তারপরে যদি আমি এটা টাইপটা বইলা দিতাম যে না তুমি রেডিও হও, এটা কিন্তু ওই রেডিও না এই যে এটা, ঠিক আছে। তো রেডিও বাটন, হ্যাঁ রেডিও বাটন। তো এইগুলা কিন্তু ইউজ করা যায়। তারপরে হলো চেক নামের একটা অপশন আছে, চেক বক্স, হ্যাঁ চেক বক্স। তো আমি যদি রিলোড দিই, এই যে দেখেন এটা চেক বক্স হয়ে গেছে। আচ্ছা, তো এই ব্যাপারগুলো এখানে আপনি ইউজ করতে পারেন। যেহেতু আমরা টেক্সট দেখতেছি, তো টেক্সটই দেখি, সাথে আমাদের হচ্ছে এক্সট্রা যে প্রপার্টি ইগুলো আছে, অ্যাট্রিবিউটগুলো আছে, সেটাও আমরা একটু দেখে নিই। যেমন নেমটা ইউজ করা হয় বেসিক্যালি, মানে আমরা তো সি প্লাস প্লাস তারপর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখছি, সেখানে দেখছি যে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল সম্পর্কে তো আমাদের হালকা জ্ঞান আছে, তাই না? ভ্যারিয়েবল টার্মটার সাথে তো আমরা পরিচিত সবাই। তো বেসিক্যালি যেমন আমরা সিতে ইন্টিজার ডিক্লেয়ার করে তারপরে হইতেছে আইএনটি, মানে এটা ডাটা টাইপটা, তারপরে আমরা হচ্ছে যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা মনে করেন নাম দিতাম, যেমন হইতেছে বাটন বা যাই হোক এরকম টাইপের হইতেছে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করতাম সিতে, সি প্লাস প্লাস বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে। কিন্তু পিএইচপিতে ডলার সাইন দিয়ে ইউজ করতে হয়, ঠিক আছে। যে কোনো ধরনের একটা ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে হইতেছে চলক, অর্থাৎ আমি এই ভ্যারিয়েবলের ভিতরে যে কোনো ধরনের ডাটা টাইপ রাখতে পারবো। সেটা হতে পারে স্ট্রিং, সেটা হতে পারে আপনার হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল, আরও বিভিন্ন ধরনের ডাটা টাইপ আছে। তো প্রত্যেকটা ডাটা টাইপ আমরা ভ্যারিয়েবলের ভিতরে ডিক্লেয়ার করতে পারবো। যেমন আমাদের ভ্যারিয়েবল ইজ ইকাল টু, এখানে আমি ডাটা টাইপ ডাবল কোটেশন দিলাম যে দিস ইজ ভ্যারিয়েবল ডাটা। এখন আমি যদি এই ভ্যারিয়েবলটারে রান করাইতে চাই, তাহলে এই যে রিলোড দিলে এই যে দেখেন এটা ভ্যারিয়েবল ডাটাটা এসে পড়ছে। অর্থাৎ আমি এই যে ভ্যারিয়েবলটা যা আছে, আমি একটু ডিটেলসে বলি, এটা একটা ভ্যারিয়েবল, এবং কি এটা যদি আমি এটা ডাটা টাইপটা দেখতে চাই, যেমন ভারডাম কইরা যদি ভ্যারিয়েবলটা দেখি, তাহলে সেক্ষেত্রে এই যে এখানে বলবে দিস ইজ ডাটা। এই যে এখানে উপরের টেক্সট করে আমি মুছে দিই, হ্যাঁ এটা ব্রেক দিয়ে দেই, ব্রেক দিলে মনে হয় একটু সুবিধা হবে, বুঝতে সমস্যা হবে না। ওকে, এই যে দেখেন এটার যে ডাটা টাইপটা আছে সেটা হচ্ছে স্ট্রিং টাইপের ডাটা। এখানে টোটাল কতগুলা লেন্থ আছে, কতগুলা ডাটা আছে সেটা বলে দিছে, 23 ক্যারেক্টার, এবং কি এটার পুরো ডাটাটা দিছে। অর্থাৎ আমি এই যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এই ভ্যারিয়েবলের ডাটা টাইপটা দেখলাম। তো এইভাবে বেসিক্যালি পিএইচপিতে ডাটা টাইপ আর হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। অর্থাৎ ডলার সাইন, তারপরে হচ্ছে আপনার যে কোনো ধরনের নাম, অর্থাৎ আলফাবেট ক্যারেক্টারগুলো যেগুলো আছে এ থেকে জেড পর্যন্ত, সেটা ছোট হাতের হতে পারে, সেটা বড় হাতের হতে পারে। তো অবশ্যই আপনার হইতেছে যেসব নিউমেরিক ক্যারেক্টারগুলো আছে, যেমন 1 2 3 4, সামনে এগুলো ইউজ করতে পারবেন না, হাইফেন ইউজ করতে পারবেন না। তারপরে হচ্ছে আপনার ভ্যারিয়েবলের পরে হাইফেন, তারপরে হচ্ছে একটা নাম দিলেন, সেটা ইউজ করতে পারবেন না। তারপরে স্পেশাল যেসব ক্যারেক্টারগুলো আছে, যেমন আপনার হইতেছে হ্যাশট্যাগ, তারপরে @, এইসব ক্যারেক্টারগুলো কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। তো এগুলা ইউজেস কেসগুলো আসলে আছে যে কিভাবে আপনি ইউজ করবেন না করবেন, এগুলো একটু গুগল করলে বোঝা যাবে। তো আমি বেসিকটা জাস্ট একটু বলে দেই। তো এইখানে আপনার হচ্ছে এইভাবে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, এখানে ভেরিয়েবল কোনটা? ভ্যারিয়েবল এইটা হচ্ছে ভেরিয়েবল, ডলার সাইন বি এ, এই যে আমি একটু শর্ট ফর্মে লিখি, এটা আচ্ছা হচ্ছে আচ্ছা ভ্যারিয়েবল। ঠিক আছে, এই ভ্যারিয়েবলের ভিতরে এই যে ডাটাটুকু আছে, এই ডাটাটুকু এটার মধ্যে স্টোর হয়ে আছে। এখন এটার হইতেছে একটা নির্দিষ্ট সাইজ আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, তো আমি ফর্ম নিয়ে বলতেছিলাম, HTML এর ফর্ম। তো এই অ্যাকশন ফর্মটা কি কাজ করে এবং মেথড ফর্মটা কি কাজ করে একটু পরে আমরা দেখব। আমরা জাস্ট এটারে প্লেন আকারে রাখি, এখন যে ফর্মটা রাখি। তো এখানে আমি মনে করেন হচ্ছে একটা লেভেল নিলাম। তো W3C ভ্যালিডেটরের কথা আমি বারবার বলতেছি, কারণ হচ্ছে W3C ভ্যালিডেটর একটা স্ট্যান্ডার্ড।
তো তারা সবসময় বলে যে তুমি এই স্ট্যান্ডার্ড অনুপাতে কাজ করো। তো ফর্মের ভিতরে আমাদের সবসময় লেবেল রাখতে হয়। এখানে আমরা চাইলে কিন্তু H1 H2 বা এ মন মতলবী আমাদের যেসব ট্যাগগুলো আছে আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারবো না, তাই না? তো তাছাড়াও আমাদের মনে করেন আরো বিভিন্ন ধরনের হইতেছে ট্যাগ আছে, যেমন হচ্ছে আমি যদি একটু বলি UL LI A, অর্থাৎ অর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট আছে। হ্যাঁ, তো এখানে একটু মিস্টেক হয়েছে, এ এ এইভাবে। আচ্ছা, তো অর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট আছে, তারপরে লিস্ট আইটেম আছে। হ্যাঁ, তারপরে এতে অ্যাঙ্কর বোঝায়। তো এই যে সব ব্যাপারগুলো টার্মগুলো তো আসলে এক্সপ্লেন করে নাই স্যার, তো আমি হালকা জাস্ট একটু বলে নেই। আসলে HTML এর মধ্যে অনেক কিছু আছে, তো ওই অনেক কিছু এক্সপ্লেন করতে গেলে দেখা যাবে যে অনেক সময় লাগবে, একদিনে 2 দিনে বা হচ্ছে এক উইকের মধ্যে তো আসলে এগুলো সম্ভব না, যতটুকু আর কি মানে করা যায়। যেমন এই যে আইটেম এটা যে আছে, আমরা যে বিভিন্ন ধরনের মেনু ইউজ করি বিভিন্ন ওয়েবসাইটে যান, যেমন এই যে এই ওয়েবসাইটে এই যে দেখেন এই যে একটা মেনু আছে, হ্যাঁ, সুন্দরভাবে মেনু দেওয়া আছে। তো এই মেনুগুলো বেসিক্যালি তারা কিভাবে তৈরি করে, এই UL LIA আইটেমের মাধ্যমে ওরা কিন্তু তৈরি করে এই মেনুগুলা, ঠিক আছে? আচ্ছা, জাস্ট এটা একটু জানায় রাখলাম আপনাদের। আর লেবেলটা, ফর্মটার মধ্যে লেবেলটা ইউজ করতে হয়। এই লেবেলের এখানে একটা আইডি ইউজ করলে আমি একটু জাস্ট দেখাই। যেমন প্রথমে আমি এটা দিলাম ইউজার নেম, বা আমি দিলাম ফার্স্ট নেম, বা একটু ছোট নেই, ফার্স্ট নেম। তো এই যে আমার যে লেবেলটা আছে এখানে আমি ফুলটা দিলাম যে FIRST ফার্স্ট নেম। এখন যদি ব্রাউজারে যায়, যদি একটু রিলোড দেই, এই যে এখন আমি যদি এই টেক্সটের উপরে এই যে লেবেলটা, এটা কিন্তু লেবেল, এটা যদি ক্লিক করি দেখেন আমার অটোমেটিক্যালি ইন্ডিকেটর কিন্তু আমার এখানে বলে দিতেছে যে হ্যাঁ তোমার এটার লেবেলটা হচ্ছে এই ফিল বক্সের ভিতরে। হ্যাঁ, আমি যদি এটার আইডিটা এই যে ফরটা যদি ইউজ না করতাম, বা এখানে যদি আইডিটাও যদি ইউজ না করতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আমি পাইতাম না। এই যে এখন ক্লিক করেন, দেখেন কিছুই হচ্ছে না। তার মানে আমার হচ্ছে এখানে লেবেলের ভিতরে আমি যদি ফর ইউজ করে যদি বলে দেই যে তুমি এইখানে যাবা, যে ফর FT নেমের মধ্যে যাবা, হ্যাঁ, সেটার আইডিটা কি হবে, এটা আইডির মধ্যে কিন্তু দিতে হবে। তার মানে ইন্ডিকেট করে দিলাম, এই যে এখন ক্লিক করলে এটার আইডি এখানে আসতেছে। ওকে, তো এখানে প্লেস হোল্ডার নামের একটা ব্যাপার আছে। প্লেস হোল্ডার হচ্ছে আপনার এই যে ফর্মটা আছে বা যে ইনপুট বক্স আছে, হ্যাঁ, তো ইনপুট বক্সের মধ্যে আমার হচ্ছে একটা আসে, টেক্সট আসে। তো ইউজারকে জাস্ট ওইটারে মানে আরেকটু সহজ করা, ইউজার ফ্রেন্ডলি করা তোলা, যে না এটার বক্সটা আসলে আমি এখানে লেবেল আকারে দিছি, তাও আমি এখানে বলে দিতেছি যে না তোমার আসলে এটার বক্সটার নাম হচ্ছে কি, যে ফার্স্ট নেম। তো এখানে আমি ডট 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 দিয়ে ইউজ করতে পারি, এই যে ফার্স্ট নেম। তো এটা আমি যখন এটা লিখবো তখন কিন্তু টেক্সটটা চলে যাবে। আচ্ছা, তো আর নেমটা হইতেছে, নেমটা আমরা সবার লাস্টে ইমপ্লিমেন্ট করব। হ্যাঁ, নেমটা যখন আমরা PHP দিয়া একটা ডাটা ইনসার্ট করব সেক্ষেত্রে আমরা এটা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, 12:30 বেজে গেছে, আমি একটু দ্রুত আগাই। নাহলে এই সেশন করো না, ফার্স্ট সেকেন্ড সিরিজ করে দাও, বেশি তোমার ঝামেলা থাকলে দরকার হলে দ্বিতীয় পর্ব নেওয়া পরে। আচ্ছা, সমস্যা নাই, এটা মানে যতটুকু দেখাইছি, সমস্যা না থাকলে তো নাই, চলো। না ওটা করা যাবে, প্রবলেম নাই, কিন্তু আর আধা ঘন্টা করে দেখি যতটুকু কভার করা যায়। যদি আরো সবাই মনে করেন আরো চায় তাহলে ওটা করা যাবে, প্রবলেম নেই। স্যার যতটুকু দেখাইছেন অতটুকু আর কি আমরা একটু শেখার চেষ্টা করি। আচ্ছা, তো ফার্স্ট নেম আমি এখানে একটা ডিভ নিলাম। তো ডিভ হচ্ছে একটা ব্লক, যেমন এই ফুল একটা ব্লকের মধ্যে একটা মানে ডিভ নিয়ে এই ব্লকটারে আমি মানে স্পেসিফিক করে তুললাম যে এইটুকুর ভিতরে আমার কি আছে, একটা লেবেল আছে, একটা ইনপুট বক্স আছে। হ্যাঁ, আমি কিন্তু এই ডিভটা নেওয়ার মাধ্যমে আমি এই পুরা সেকশনটারে আমি বলে দিলাম যে না এইটুকুর ভিতরে আর কোনো এলিমেন্টে আসতে দিবা না। হ্যাঁ, এর জন্য আমি বেসিক্যালি ডিভটা নিলাম। এখন আমি যেটা কপি করলাম, কপি করে নিয়ে যদি আমি আরও কিছু ফিল্ড নেই, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, তো এখানে আমি বলে দিলাম যে লাস্ট নেম, এটা একটু স্পেস দেই, দেখতে সুন্দর দেখা যাবে। আমরা যখন একটা ফ্রেমওয়ার্কে যাব না তখন দেখতে আরও সুন্দর দেখা যাবে, এবং কি আপনারা খুব করবেন আর কি। ডিজাইন ভিউটা এখন তো আসলে ডিজাইন ভিউটা অনেক বাজে দেখা যাইতেছে। তারপরে হচ্ছে আমাদের ইমেলের একটা ফিল্ড নেই, যে
ইমেল, তারপরে হচ্ছে প্রত্যেকটার আইডি কিন্তু আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ওকে, আচ্ছা হইলো, এটুকু হইলো আমাদের, এইটুকুতে কোনো সমস্যা নাই। এখন আমি একটু জাস্ট স্টাইলাইজিং করি, হ্যাঁ, যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। আমি ডিপ টুলের মাধ্যমে প্রথমে আমি এটার ক্লাসটারে ডিফাইন করি। যেমন এই যে আমরা যেটা শিখছিলাম যে ক্লাসের ডিপটা হইতেছে আমার একটা কি, একটা ব্লক, একটা ট্যাগ, তার পাশে হচ্ছে আমার এটা কি, এটারে বলে হইতেছে আপনার অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের মধ্যে আমার যে ডাটাটা আছে, এই ডাটারে ধরলে আমার এই এলিমেন্টের মধ্যে যত যা আছে আমি সব কিছুরে কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। তো আমার এইখানে, আচ্ছা এটা অবশ্যই মাথায় রাখবেন যে সিএসএসটা কিন্তু লিঙ্ক আছে কিনা, হ্যাঁ, সিএসএসটা যদি লিঙ্ক না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। আচ্ছা, তো এইখানে আমি ফার্স্ট নিলাম। এখন আমি কারে ধরতে চাচ্ছি, প্রত্যেকটা ট্যাগের মধ্যে ডট হয় না, ক্লাসের মধ্যে ডট হয়, কিন্তু ট্যাগের মধ্যে কিন্তু কোনো ডট হয় না। যেমন আমি লেবেলটারে ধরতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এই যে লেবেল, সিম্পলি জাস্ট লেবেল রে বইলা দিলাম। আমি ধরতে চাচ্ছি ইনপুট রে, তারপরে হচ্ছে আমি ইনপুট রে ধরতে চাচ্ছি, তো ফার্স্ট নেম নিলেন, তারপরে হইতেছে ইনপুট দিয়ে দিলেন, তাহলে আমি ইনপুট রে ধরতে পারলাম। এখন আমি যদি ব্রাউজারে এসে একটা রিলোড মারি, এখন যদি আপনার ইন্সপেক্টে যান, হ্যাঁ, যদি লেভেলে যদি প্রেস করেন, এই যে দেখেন এখানে আমার স্টাইল সিএসএসটা কিন্তু আসতেছে। এখন আমি এখানে যদি লিখি যে আমার এটা হইতেছে ফ্রন্ট সাইজটা হইতে হবে 16 পিক্সেল, হ্যাঁ 16 পিক্সেল, হ্যাঁ 16 পিক্সেল, এটা বাই ডিফল্ট দেওয়াই থাকে, এর জন্য এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অ্যাপ্লাই হয়েছে। কিন্তু এটার ফ্রন্ট ওয়েটটা আমরা বলে দিই যে ফ্রন্ট ওয়েট 700, তারপরে হচ্ছে আমরা নির্দিষ্ট একটা মার্জিন প্যাডিং ইউজ করতে পারি। মার্জিন আমি দিয়ে দিলাম যে আমার উপরে নিচে হবে 15 পিক্সেল, আর ডানে বামে হবে 0। উপরে নিচে হবে 15, ডানে বামে হবে 0। আচ্ছা, এটা ডানে বামে। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হইতেছে উপরে নিচে ডানে বামেটা কাজ করবে না যে পর্যন্ত আমি এটা ডিসপ্লেটা কি না করি, ব্লক না করি। প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আসলে একটু ডিটেলস জানা থাকাটা ভালো। যেমন এই যে আমি এখানে মার্জিনটা ইউজ করতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমার জানা আছে যে লেভেল সবসময় ডিসপ্লে ইনলাইন ব্লক থাকে। তো আমি যখন এটা ডিসপ্লেটা ব্লক করে দিব, তখন কিন্তু এটা কি হয়ে যাবে, তখন এটার এই যে মার্জিনটা কিন্তু কাজ করবে, আদারওয়াইজ কিন্তু মার্জিনটা কাজ করবে না। এই যে দেখেন উপরে নিচে কাজ করতেছে, এই যে ডানে বামেও কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো আমি ডিসপ্লেটা অফ করে দিলাম। এইখানে আমি ডিবের ভিতরে দিই, হ্যাঁ, ডিবের ভিতরে আমি ফুল এলিমেন্ট যেহেতু আছে, এইখানে আমি ডিপটারে নেই, যেমন ফার্স্ট নেম। আপনারা যদি না বুঝেন তাহলে একটু রেসপন্স করেন, আমি এক্সপ্লেন করব, সমস্যা নেই। ফার্স্ট টাইম একটু মানে হার্ড লাগতে পারে। আচ্ছা, আমি এগুলো প্র্যাকটিস করতে হবে তো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্র্যাকটিস ছাড়া কিন্তু কাজ হবে না। এই যে এখানে আমি এটা দিয়ে দিলাম, ডিবের ভিতরে আমি হচ্ছে যে মার্জিন দিয়ে দিলাম, হ্যাঁ, মার্জিন উপরে নিচে শুধু থাকুক, ডানে বামে 0 থাকুক। আমি এটা যতটুকু লাগে আর কি, 40 পিক্সেল। ওকে, এই যে কত কিছু লিখতে হইতেছে, হ্যাঁ, আমি যদি ফ্রন্ট ইউজ করতাম, একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতাম, বুটস্ট্র্যাপ, এগুলো বাই ডিফল্ট ওদের ওইখানে দেওয়াই থাকে। আমার জাস্ট খালি ইউজেস কেসটা বুঝতে হয় আর ইমপ্লিমেন্ট করতে হয়, আর ওদের লাইব্রেরিটা ইনক্লুড করতে হয়। ওটাও আমি দেখাবো যতটুকু সময় পাওয়া যায় আর কি, মনে হয় আজকে আর সময় পাওয়া যাবে না। আচ্ছা, তারপরে লেভেলের ভিতর আমি ফ্রন্ট সাইজটা ইমপ্লিমেন্ট করি যে এত পিক্সেল, তারপরে হচ্ছে ফ্রন্ট ওয়েট হচ্ছে আমার 700, ফ্রন্ট ওয়েট 700, তারপরে হচ্ছে আমার মার্জিনের থেকে রাইট করে দেই, মার্জিন রাইট 15 পিক্সেল। ওকে, আপাতত এইটুকু থাকুক, এটা আমরা লেভেলের ভিতরে দিলাম। আর ইনপুটটারে আমি আরেকটু ডিজাইন করি যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। এটার একটা বর্ডার দেই যে 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড, এটা ডিডিডি কালার থাকুক বা 000 থাকুক, কালো থাকুক। এটার একটা প্যাডিং থাকুক 15 পিক্সেল বা 10 পিক্সেল থাকুক। বর্ডার রেডিয়াস ইউজ করা যাইতে পারে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আর হচ্ছে এটার একটা উইড ইউজ করি আমরা, উইড মনে করেন হচ্ছে 50%, একটু বেশি হয়ে যায়, 20, হ্যাঁ 15 এটা থাকুক। আচ্ছা, এইটুকু আমরা করলাম, এইটুকু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা যদি রিলোড দিই, এই যে হয়ে গেছে।
আচ্ছা, তো এখানে ফর্মটা লাস্টে আমাদের একটা বাটন থাকা দরকার, তাই না? তো বাটনের জন্য আমরা সিম্পলি জাস্ট কি করব, সেম ডিপটার ইমপ্লিমেন্ট করব। আর এখানে আমাদের এই যে ইটা যে আছে, ফরটা যে আছে, হ্যাঁ, এবং কি আইডিটা আছে, এটা প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে, ইউনিক হইতে হবে। যেমন ফার্স্ট নেম, এটা লাস্ট নেম দিলাম, ফার্স্ট নেম, এটা লাস্ট নেম দিলাম। তারপরে হচ্ছে এটা হইতেছে ইমেল দিলাম, এটা ইমেল। আর হচ্ছে এখানে ইউজার নেম দেই, এটা ইউজার নেম, ইউজার নেম। তারপরে হচ্ছে আমার এখানে আমার এটা লেভেলের দরকার নাই, এখানে আমি এটা দিলাম হচ্ছে বাটন। বাটনটা ইনপুটের মাধ্যমে নেওয়া যায়, প্লাস আপনার হচ্ছে বাটন নামের হইতেছে ইনবিল্ড একটা হইতেছে আছে, ট্যাগ আছে, BUTTON বাটন। তো এটাই প্রেফার করে W3C ভ্যালিডেটর। আচ্ছা, তাহলে সাবমিট, SUB সাবমিট। এখানে আমি হইতেছে এটার নেমটা ইউজ করি, যে নেম ইজ ইকুয়াল টু ফর্ম। ওকে, আচ্ছা, এখানে যে বাটনটা আছে, বাটনটারে আমি দ্রুততার সাথে একটু স্টাইলাইজ করে ফেলি। যেমন এটা বর্ডার 1 পিক্সেল, 1 পিক্সেল সলিড কালো, ব্যাকগ্রাউন্ড দেই। তারপরে হইতেছে এটার প্যাডিং দেই 15 পিক্সেল, 28 পিক্সেল, 15টা কমে 18 দেই, 8 দেই। আর হচ্ছে বর্ডার রেডিয়াস ইউজ করি, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আর এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু সুন্দর কালার দেই। আর এটার ইনার এটার ভিতরে যে একটা হচ্ছে আমার যে কালার আছে, হ্যাঁ, বাটনের যে কালারটা আছে, সেটার হইতেছে কালার ইউজ করলে ওটা চেঞ্জ হয়ে যাবে। যেমন DDD বা FFF ইউজ করি। এটা ফ্রন্ট সাইজটা একটু বাড়ায় দেই, ফ্রন্ট সাইজ মনে করেন 18 পিক্সেল করলাম। আর হচ্ছে এটার ফ্রন্ট টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফ্রন্ট ওয়েট 700 করে দিলাম। ওকে, তো এইটুকু যে অ্যাপ্লাই করলাম, এটা আমার কোথায় অ্যাপ্লাই করতে হবে এখন? আচ্ছা, এখন যে কেউ একজন বলেন আমি যদি এই ডিপ মানে বাটনটারে ধরতে চাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমি ধরবো বাটনটারে? কেউ কি বলতে পারবেন? সমস্যা নাই, ভুল হোক, কোনো প্রবলেম নাই। জাস্ট যদি যেভাবে লেভেলটারে ধরছি, যেমন এই যে লেভেলটা ইনপুটটারে ধরা হয়েছে, বাটনটারে যদি ধরতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা, আমি বলি, সমস্যা নাই। এখানে হচ্ছে সেম একই জিনিস আপনার কিভাবে করবেন, জাস্ট ওই ক্লাসটারে ধরবেন। যেমন এখানে আমার ক্লাসটা কি আছে, এই যে ফার্স্ট, তারপর আমি বাটনটারে ধরবো, তাই না? এই বাটন তো আপনার হচ্ছে একটা ট্যাগ, তাহলে ফার্স্টের পরে তারপরে কি বাটন, যেমন BUTTON বাটন। এই যে হয়ে গেল। তাহলে আমি রিলোড দিলে এই যে দেখেন আমার ডাটাটা কি হইতেছে, কনজিউম হইতেছে, যাই অ্যাপ্লাই করছিলাম সেটা কিন্তু পাইছে, এই যে CSS নাম্বার, এত নাম্বার লাইন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে দেখেন, এটার মাউসটা নিলে এটা মানে আমার মাউসটা এরকমই দেখাচ্ছে, তো আমি অ্যাঙ্করের মতো যাচ্ছি, তো এটার জন্য কার্সর পয়েন্টার করে দিতে হয়। এখন নিলে এই যে দেখেন, এই যে অ্যাঙ্করের মতো আসতেছে। আচ্ছা, তাহলে হয়ে গেল এইটুকু। তো বেসিকভাবে এটা একটা ফর্ম, হ্যাঁ, এটার ফর্মটারে আমি যদি এখন এটার সেন্টারাইজ করতে চাই, যে আমি হচ্ছে এটার একটা উইডথ ধরে দেই, যেমন এটার উইডথ 500 পিক্সেল করে দিলাম, 500 পিক্সেল করে দিলাম। ফর্ম হ্যাঁ 500 পিক্সেল। আর মার্জিন হচ্ছে 0 অটো করে দিলাম। আর এইখানে আমার হচ্ছে এটার যে ইনপুটের যে উইডথটা আছে, এটা 100% করে দিই, ঠিক আছে? তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। আর হচ্ছে আমার এই ফর্মটা যে আছে, ফর্মের পুরো অ্যারাউন্ডে আমি হচ্ছে একটা বর্ডার ইউজ করি, যাতে দেখতে আর একটু সুন্দর দেখা যায়। 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড DDD ইউজ করি, দেখতে সুন্দর লাগবে। এটার ইনারে আমরা একটা প্যাডিং ইউজ করি, যেমন 44 পিক্সেল। ওকে, এখন অনেক প্রফেশনাল মনে হইতেছে, তাই না? তো এটা আমরা কোথায় অ্যাপ্লাই করলাম? এটা ফর্মে অ্যাপ্লাই করলাম। কোথায়? ফর্মে। এই যে দেখেন, এটা হইতেছে হলে এলিমেন্ট CSS, হ্যাঁ, এলিমেন্ট CSS। এখান থেকে আপনার আউটপুটটা দেখে সুন্দর করে আপনি এটা সাজায় তারপরে কাজটা করলেন আর কি। এটা হচ্ছে ডিপ টুলের আর কি একটা মানে অ্যাডভান্টেজ বলা যেতে পারে।
তো আমি ফর্মের মধ্যে FORM ফর্ম সবসময় আমি বলতেছি যে প্রত্যেকটা ট্যাগ যে ট্যাগগুলো আছে সেটার ক্ষেত্রে কিন্তু কোনো ডট হবে না, কিন্তু ক্লাসের ক্ষেত্রে আমার ডট হবে। যেমন এটা কি একটা ট্যাগ, ডিভ একটা ট্যাগ, ইনপুট একটা ট্যাগ, হ্যাঁ, কিন্তু এই ডিবের ভিতরে যে ক্লাসটা আছে এটা হচ্ছে আপনার হলো এটা যেমন ফার্স্ট এটা হইতেছে ডিবের একটা ক্লাস। আচ্ছা, তো ফর্মের ভিতরে আমি মনে করেন হচ্ছে যে এইটুকু অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি যদি এটা রিলোড দেই, ও আচ্ছা এইটাই করতে হবে, এই ইনপুটের মধ্যে আমার এই যে এটার উইডথটা 100% করে দিতে হবে। ইনপুট এটার উইডথটা আমি 100% করে দেই। এখন আমি যদি এটা রিলোড দেই তাহলে এই যে এটার আউটপুটটা কিছুটা এরকম দেখতে পারবো। ওকে, এখন আমি একটু ডাটাবেস PHP আর ডাটাবেস নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, তো PHP আর ডাটাবেসের জন্য আমার হইতেছে ফার্স্ট আমার কি করতে হবে, একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা তো ওয়াম্পে জ্যাম্পে তো আমরা হইতেছে ডাটাবেস ক্রিয়েট করি নাই, বা PHP তে কীভাবে কী করে না করে এটাও তো আমাদের জানা নাই, তাই না? তো সেক্ষেত্রে লোকাল হোস্ট PHP মাইঅ্যাডমিন লিখবেন। মাইঅ্যাডমিন লিখলে এটা ইউআরএলটাই যে এভাবে লিখতে হবে, লোকাল হোস্ট PHP মাইঅ্যাডমিন। যদি আপনার অবশ্যই মাথায় রাখবেন যে আপনার সার্ভারটা রান আছে কিনা, অ্যাপাচি সার্ভারটা এবং মাইএসকিউএল সার্ভারটা রান আছে কিনা এটা দেখে নিয়ে তারপরে হয়তো এটা ইউআরএলটা লিখবেন। তারপরে এখানে আমার এই যে ফার্স্টে ইনিশিয়ালভাবে ইনস্টল করলে এরকম আসে, তো সিম্পলি জাস্ট ডাটাবেসের মধ্যে একটা প্রেস করবেন, প্রেস করলে এইখানে আপনার একটা ডাটাবেস তৈরি করেন, যেমন PROJCT প্রজেক্ট, হ্যাঁ। আর এটা হইতেছে আপনার ওই যে UTF যেটা সম্পর্কে আমি ফার্স্টে বলছিলাম, ইউনিকোডের জন্য যে ব্যবহার করা হয়, তো ওইটার জন্য আর কি এটার জেনারেল CIটা বাই ডিফল্ট দেওয়া থাকে, তো এটাই থাকুক, কোনো সমস্যা নাই, এই ফরম্যাটে সবাই ইউজ করে। তো ক্রিয়েট দিলে ক্রিয়েট হয়ে যাবে, আমার একটা ডাটাবেস তৈরি হয়ে গেছে। দেখেন এই যেখানে নিচে প্রজেক্ট আছে, কিন্তু আমার এখানে কোনো টেবিল নাই। তো আমি এখানে যদি একটু ফলো আপ করি যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং ইউজার, আমার কী কী ধরনের ডাটা আমি এখান থেকে ইউজারের কাছ থেকে নিব, তাই না? তো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ডাটা, ইউজার নেম, তো 1 2 3 4, তাহলে আমরা 6টা টেবিল নিব। কিসের জন্য 6টা টেবিল নিব? রেজিস্ট্রেশন 6টা, আমি বলতেছি কিসের জন্য নেব, আর হ্যাঁ রেজিস্ট্রেশন। ওকে, তো ফার্স্টে আমি নিব হচ্ছে আইডি, হ্যাঁ। আমি প্রত্যেকটা ডাটারে কি করব, প্রত্যেকটা আইডির ভিতরে ইউনিকভাবে যাতে আমি ডাটাগুলারে ইনসার্ট করতে পারি, তো সেজন্য আমি কি নেব, একটা আইডি নেব। তারপরে হচ্ছে আমার ফার্স্ট নেমের একটা টেবিল নিব, ফার্স্ট নেম, তারপরে হচ্ছে লাস্ট নেম, তারপরে আমার এখানে একটু দেখি যদি ইমেল, তারপরে হচ্ছে আমার ইউজার নেম, সর্বশেষ আমার কি আছে, সর্বশেষ হচ্ছে আমি ক্রিয়েটেড অ্যাট নামের হচ্ছে একটা ফিল্ড নিব, অর্থাৎ আমার ডাটাটা যখন এটা ইনসার্ট হবে ডাটাবেজে, তখন ওটার ডেট টাইমটা আর হচ্ছে যে টাইম ফরম্যাটটা, মানে কোন টাইমে এটা ইনসার্ট করা হয়েছে, প্লাস আপনার ডেটটা, ওটা আমি এই টেবিলের মাধ্যমে ওটা অটোমেটিক্যালি নিতে পারবো। তো আমার আইডিটা বাই ডিফল্ট আমার ইন্টিজার থাকবে, ফার্স্ট নেমটা ভার ক্যারেক্টার থাকবে, লাস্ট নেমটা ভার ক্যারেক্টার, ইমেলটা ভার ক্যারেক্টার। যেহেতু আমি এটা ইমেল, তারপরে লাস্ট নেম, ফার্স্ট নেম, এগুলো তো টেক্সট, তাই না? টেক্সট আকারে ডাটাগুলো কিন্তু ইনসার্ট হবে, কিন্তু আইডির ক্ষেত্রে কিন্তু আমার কি হবে 1 2 3 4, মানে ইন্টিজার টাইপ ডাটা টাইপ হবে, এর জন্য আমি এটা ইন্টিজার নিছি, আর এটা ডাটা টাইপটা হচ্ছে ভার ক্যারেক্টার। আচ্ছা, ইউজার নেমটা আমি ভার ক্যারেক্টার এবং প্রত্যেকটা লেন্থ আমি ধরে দিব, যেমন 11, তারপরে হচ্ছে এটা দিলাম 50, এটা দিলাম হচ্ছে বেসিক্যালি ফার্স্ট নেম তো 50টা ডিজিটের উপরে হয় না, তাই না? আমি যদি 255 পর্যন্ত ম্যাক্সিমাম লেন্থ থাকে, কিন্তু আমি কেন শুধু আমার হইতেছে ডাটাবেজের মধ্যে মানে ওইটার যে সাইজটা আছে, হ্যাঁ, একটা প্রত্যেকটা ডাটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে একটা সাইজ থাকে, নির্দিষ্ট একটা বাইট থাকে, যে এত বাইট আমি ওয়েস্টেজ করতেছি, তো আমার ওয়েস্টেজ তো করার কোনো দরকার নাই, এর জন্য আমি 50 দিয়ে দিলাম, লাস্ট নেমে 50 দিয়ে দিলাম। ইমেল হচ্ছে আমি 50 ডিজিটের উপরে হবে না। তারপরে হচ্ছে ইউজার নেমটা আমি 50 দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ডাটা টাইপটা হবে কি, এটা ডাটা টাইপটা বেসিক্যালি আপনার হচ্ছে টাইম স্ট্যাম্প নামের একটা ডাটা টাইপ আছে, সেই ডাটা টাইপ এখানে ইউজ করতে হয়। আচ্ছা, তো এইটুকু করলাম, করার পরে আমার এই প্রত্যেকটা ফিল্ড কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, তাই না? যে এআইতে বোঝায় অটোমেটিক ইনক্রিমেন্ট, অর্থাৎ আমার ডাটাটা আমি যখন কোনো একটা ডাটা
আপনার ডাটাবেজের মধ্যে ইনসার্ট করব তখন সেক্ষেত্রে এটার অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, যেমন 1 2 3 4 এইভাবে আর কি। তারপরে এটার প্রাইমারি ইন্ডেক্সটা হচ্ছে আপনার হইতেছে প্রাইমারি থাকবে, কারণ প্রত্যেকটা ইন্ডেক্সের আইডি ধরে আমরা যেহেতু সার্চ করব বা ডাটাগুলা ইনসার্ট করব, তাহলে সেক্ষেত্রে আমার প্রত্যেকটা আইডি কি হবে, ইউনিক হইতে হবে, তাই না? যেমন এক নামের, যেমন আমার একটা ইউজার আছে, সেই ইউজারের আইডি হইতেছে 1, আবার আরেকটা ইউজার আছে তার আইডিও যদি 1 হয়ে যায় তাহলে কিন্তু কনফ্লিক্ট হয়ে যাবে। তাহলে আমি যখন ডাটাটা সার্চ করতে যাব ডাটাবেস থেকে, তখন 1 দিয়ে যখন সার্চ করব তখন ওই দুইজনের আইডি এসে পড়বে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি যদি অ্যাডমিন প্যানেল থেকে এক নামের একজন আইডিরে আমি যদি ডিলিট করতে চাই তাহলে সেক্ষেত্রে দুইজন কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এর জন্য এই প্রাইমারি ইন্ডেক্সটা আপনার করে দিতে হয়, ইন্ডেক্সটা প্রাইমারি করে দিতে হয়, আর এই ফিল্ডটা হইতেছে অটো ইনক্রিমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ইমেলটার ব্যাপারে আমি একটু এক্সট্রা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ইমেল কি ইউনিক হবে। কেন ইউনিক হবে? কারণ আমি ডাটাবেজে যখন আমি হচ্ছে একজন ইউজার কি দুইবার সাইন আপ করতে পারবে? যেমন আমার মনে করেন ইমেল অ্যাড্রেস হচ্ছে mdpapu006@gmail.com। তো আমি যদি ফেসবুকে লগ ইন করতে চাই বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, আমি একজন ইউজার হয়ে দুইবার কিন্তু সেম ইমেল অ্যাড্রেস দিয়া বা ফোন নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট করতে পারবো না, তাই না? তো সেক্ষেত্রে ডাটাবেজ আমার একটা সুবিধা দেয় যে এখানে ইউনিক নামের যে ফিল্ড আছে এটা যদি দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে ডাটাবেজে ডাটা ইনসার্ট করার সময় যদি সেম নামের ইমেল অ্যাড্রেস হয় তাহলে সেক্ষেত্রে সে কী করবে, এটারে প্রিভেন্ট করে দিবে, সে ওটারে ইনসার্ট করতে দিবে না। আচ্ছা, তো বেসিক এইটুকুই ছিল। আমি সিম্পলি জাস্ট এখানে যদি এখন সেভ দেই তাহলে আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। তো স্ট্রাকচার ব্রাউজার, এই যে এখানে দেখতে পারবেন যে আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম অ্যান্ড ক্রিয়েটেড অ্যাট। ওকে, তো আমরা এখন পিএইচপি ডাইনামিক যে পিএইচপির কাজটা আছে সেই কাজটা আমরা এখন করতে পারবো। তো পিএইচপির জন্য আমাদের বেসিক্যালি কি ইউজ করতে হয়? পিএইচপির জন্য এখানে আরেকটা কথা বলে রাখি, যেমন এখানে আমি মেথডটা এখন বলে দিই যে মেথডটা কি জন্য আসলে ইউজ করা হয়। তো প্রত্যেকটা ডাটা আসলে বেসিক্যালি পোস্টের মাধ্যমে ধরতে হয়। হ্যাঁ, আমি যখন এটা ডাটাটা এটা রিকোয়েস্টটা যখন সাবমিট করব তখন এটা হইতেছে পোস্টের মাধ্যমে ডাটাটা যাবে। যখন আমি যেখানে প্রেস করতেছি, হ্যাঁ, এটার নামটা কি, যে ফর্মে যখন ক্লিক করতেছি দেখেন যে এখানে একটা ইউআরএল জেনারেট হয়েছে, তাই না? আচ্ছা, তো এই ইউআরএলটা জেনারেট হয়েছে, এই ইউআরএলটা জেনারেট হওয়ার পরে আপনার হইতেছে এটার হইতেছে মেথড আর এটার অ্যাকশনটা আমি যদি বলে দেই যে এটা কোথায় রিলোড হবে, যে form.php, অর্থাৎ এটা আমি যদি এখানে ক্লিক করি, এটা আমি একটু কাইটা দেই, এন্টার দিলাম, সাবমিট দিলাম, দেখেন এখানে কিন্তু কোনো ইউআরএল দেখাচ্ছে না। হ্যাঁ, তো এটা পোস্টের জন্য দেখাচ্ছে না বেসিক্যালি। আচ্ছা, তো এটা বেসিক্যালি পোস্টের জন্য দেখাচ্ছে না। হ্যাঁ, তো এই পোস্টের জন্য এটা দেখাচ্ছে না, এর জন্য আমার হইতেছে আমার যে অ্যাকশনটা আছে, এই অ্যাকশনটা বেসিক্যালি আমি হচ্ছে যখন এটা ডাটাটা সাবমিট করতেছি, এখানে যখন সাবমিট করতেছি, এটা কোথায় সাবমিট হচ্ছে, from.php-এর মধ্যে সাবমিট হচ্ছে, অর্থাৎ আমার এই পেজের মধ্যে রিডিরেক্ট হয়ে আসতেছে। আমি যদি এখানে ইন্ডেক্সে দিতাম, আমার ইন্ডেক্স নামের কিন্তু একটা পেজ আছে, তাই না? এখন আমি যদি এটা সাবমিট করি তাহলে সেক্ষেত্রে দেখেন আমাকে ইন্ডেক্সে কিন্তু নিয়ে গেছে। তো এটার অ্যাকশনটার কাজ এটাই যে আমি চাইলে যে কোনো পেজের মাধ্যমে এটা সাবমিট যখন করব রিডিরেক্ট করাইতে পারবো। তো আমার ইন্ডেক্সে যাওয়ার দরকার নাই। আর মেথডটা হচ্ছে আমার আমার এই যে ডাটাগুলো যে আছে সেই ডাটাগুলো আমার পোস্ট মেথডের মাধ্যমে, অর্থাৎ আমি যখন সাইন আপ করবো আমার কি ইউজারকে দেখানো উচিত এখানে আমার ইউজার নেম, পাসওয়ার্ড, এটা তো দেখানো উচিত না, তাই না? তো এটার জন্য বেসিক্যালি আমি এই পোস্ট মেথডটা ইউজ করব। তো পিএইচপিতে বেসিক্যালি আপনার 3টা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আছে, এই টার্মটার সম্পর্কে একটু আমি বলি। সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, তো সুপার গ্লোবাল ভ্যারিয়েবল ওকে, তো ভ্যারিয়েবল হচ্ছে আপনার হইলো সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের কাজটা হচ্ছে এটাই যে আমি পোস্ট, তারপরে হচ্ছে $, গেট, তারপরে হচ্ছে $, এই 3টা সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে আমি অনেক কিছু করতে পারি, যেমন পোস্ট এবং গেট এবং রিকোয়েস্ট। হ্যাঁ, এই 3টার মাধ্যমে আমি ইউজারের কাছ থেকে যেসব ডাটাগুলো আছে সেই ডাটাগুলোরে ম্যানিপুলেট করে ডাটাবেজে আমরা ইনসার্ট করতে পারি। তো বেসিক্যালি পোস্টের মাধ্যমে যেটা বললাম যে আপনি সাবমিট করলে এই সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে এই ডাটাগুলোরে স্টোর করে সে ডাটাবেজের মাধ্যমে কোয়ারির মাধ্যমে ডাটাবেজে এটা ইনসার্ট করে, গেটের মাধ্যমেও করে। গেটের মাধ্যমে এখানে ডাটাটা কি হয়, আপনার ইউআরএলটা যে আছে, যেমন আমি from.php তারপরে হইতেছে একটা স্ল্যাশ দেওয়া যদি বলি যে ইউজার নেম = 1,
তো এই যে ইউজার নেম ইকুয়াল 1, হ্যাঁ এই ইউজার নেম ইকুয়াল 1টারে আমরা ইচ্ছা করলে এই গেটের মাধ্যমে ধরতে পারি। আর রিকোয়েস্টটা বেসিক্যালি ও দুটা রিকোয়েস্টই হ্যান্ডেল করে, পোস্ট এবং গেট দুইটারেই ও সিমিultaneously ভাবে ও এটা হ্যান্ডেল করতে পারে। আচ্ছা, তো আমি পোস্টটা সম্পর্কে একটু বলি। ইফ জাস্ট হালকা একটু বলে দেই যে পোস্ট, তো এখানে আমার হচ্ছে যে নেমটা যে আমি নিছি, হ্যাঁ এই যে নেম, তো বেসিক্যালি এই নেম ফিল্ডের মধ্যে এটার ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল আপনারা ধরে নিতে পারেন। তো ভেরিয়েবলের ভিতরে এখানে আমি যখন এই ভেরিয়েবলটারে যখন আমি এটারে ধরবো, এটা ধরার জন্য বেসিক্যালি আমার এই পোস্টের মাধ্যমে এই যে সুপার গ্লোবাল ভেরিয়েবলটা আছে, সেই সুপার গ্লোবাল ভেরিয়েবলের ভিতরে এটার যে আপনার হইতেছে যে নেমটা আছে সেই নেমটা দিতে হয়। তারপরে আমি এটা একটা কন্ডিশন ইউজ করতেছি, আমার মনে হয় সবারই কম বেশি প্রোগ্রামিংয়ের সম্পর্কে ধারণা আছে, এর জন্য আমি ইফের যে কন্ডিশনটা আছে সেটা সম্পর্কে ডিসক্রাইব না করলাম। তো ইফ হচ্ছে যদি হয় তাহলে এটা হবে, না হয় ওটা হবে, ঠিক আছে। যদি স্টেটমেন্টটা অর্থাৎ এইখানের স্টেটমেন্ট আমার যদি সত্য হয় তাহলে আমার যে ইফের ভিতরে যে ব্লকটা আছে সেটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ আমার কি হবে, সেটা এক্সিকিউট হবে না। তো আমি এখানে যদি ইকো করি যে ইয়েস ইউ সাবমিটেড, ইউ হ্যাভ সাবমিটেড, ওকে। আমি যদি এখন এটা হইতেছে আচ্ছা আনএক্সপেক্টেড টোকেন আসতেছে, এইখানে আমি একটু দেখি, আচ্ছা যে সেমিকোলনটা মিস করছি। এখন আমি যদি সাবমিট করি তাহলে সেক্ষেত্রে পোস্ট আচ্ছা ফর্ম ওকে। তো এখানে আমার মেথডটা হবে পোস্ট ইকো। আচ্ছা এখন আমি যদি একটু রিলোড দেয়া এটা করি, তো এখানে আইডেন্টিফাইড অ্যারে কি এটা আসার কারণ আছে, এটা একটা ওয়ার্নিং দেখাচ্ছে। তো আমি জাস্ট একটু সাবমিট করে দেখাই। তো সাবমিট করলে দেখেন যে এখানে কিন্তু কোনো ডাটা আসতেছে না, ঠিক আছে, কোনো রকমের ডাটা আসতেছে না। এখানে জাস্ট ইসেট ইউজ করি আমি। ইসেটটা কেন ইউজ করতে হয় আমি বলতেছি, যে একটু আগে আমরা যে ওয়ার্নিংটা দেখলাম, তো ওই ওয়ার্নিংটা বেসিক্যালি আসে হইতেছে কোনো একটা ভ্যারিয়েবল যদি আমরা ডিক্লেয়ার করি তাহলে সেক্ষেত্রে সেই ভ্যারিয়েবলটা কি হয়, আচ্ছা এইখানে এই জিনিসটা উঠে দিই, ওকে। তো সেই ভ্যারিয়েবলটারে এখানে আসলে সেট করা আছে কিনা এর জন্য এই ইসেটটা ব্যবহার করা হয়। এখন কিন্তু আমি এখানে কোনো ধরনের ওয়ার্নিং পাবো না, একটু আগে কিন্তু একটা কি ওয়ার্নিং পাইছি আমি, তাই না? আচ্ছা, তো এখন এটা আমি যদি সাবমিট করি তাহলে সাবমিট করলে এটা অটোমেটিক্যালি এইভাবে আসতেছে। তো আমি এখন এটার মাধ্যমে যেমন আমি এটা সাবমিট করছি, সাবমিট করার পরে এখান থেকে যে ফর্মের মাধ্যমে নেমের মাধ্যমে এই হচ্ছে এটারে ধরছি, ধরার পরে এখন আমি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা একটু আগে দেখছি যে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো আমি যদি ফার্স্ট নেম নামের হচ্ছে একটা ভেরিয়েবল নেই, তারপরে এই পোস্টের মাধ্যমে পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে যদি বলি যে আমি এখানকার যে ফিল্ডটা আছে এই যে এখানে আমার এই নেমটা পাস করে দিতে হবে, যেমন এফ নেম, হ্যাঁ এটার মধ্যে আমার যে ডাটাটা থাকবে সেই ডাটাটা এখানে আইসা স্টোর হবে। অর্থাৎ ব্যাপারটা হইতেছে এটাই যে আমি যখন এখানে এই যে ডাটাটা দিব, এই ডাটাটা দিব, সাবমিট যখন করব, সাবমিট করার সাথে সাথে কি হবে, সাবমিট করার সাথে সাথে আমার এই যে পোস্ট রিকোয়েস্টটা যে আছে সেই পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আপনার যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছে সেই ভেরিয়েবলের ভিতরে বেসিক্যালি ডাটাটা স্টোর হবে। আচ্ছা, তাহলে আমি একটু রিলোড দেই। আনডিফাইন্ড অ্যারে এফ নেম, আচ্ছা আমি একটু সার্ভারটারে রান আবার করি, স্টপ করে আবার রিলোড দিই। আচ্ছা, অনেক সময় কুকিজের থেকে ডাটাগুলো প্রিজার্ভ করতে একটু প্রবলেম হয়। ওকে, ঠিক আছে। তো এখানে আমি এখন যদি এটার একটু ভার্ডাম করি যে বা ইকো যদি করি যে এফটি নেম, এখানে আমি ডাটা দিলাম, সাবমিট করলাম, এই দেখেন এফটি নেমে আমি যে ডাটাটা দিছি সেই ডাটাটা কিন্তু কি হয়ে গেছে, এখানে কিন্তু প্রিন্ট হয়ে গেছে, তাই না? তো আমি যদি এখানে দিতাম যে নাজমুল হু
হুসাইন, ঠিক আছে, সাবমিট করলাম। এই দেখেন এখানে আমার সাবমিটের যে ডাটাটা আছে নাজমুল হুসাইন এসে পড়ছে। তার মানে ব্যাপারটা কি হইতেছে আমি একটু এক্সপ্লেন করি। আমি এই সুপার গ্লোবাল ভেরিয়েবলটা নিছি পোস্ট মেথডের মাধ্যমে। এখানে যে আমার হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে যে ফর্মের যে নামটা দেখতেছেন, সেই ফর্মের যে নামটা আছে সেটা কোথা থেকে আসতেছে, যখন এই বাটনের যে ফর্মে আচ্ছা আজান হচ্ছে তো আমাকে জাস্ট একটু 2টা মিনিট সময় দেন, আজানটা শেষ হলে তারপর আমি আবার আসতেছি। হ্যাঁ ঠিক আছে, শিওর শিওর। আচ্ছা তো আর আমার ভিডিওটা রেকর্ডিংটা আমি আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি শেয়ার করে দিব। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।